জি স্যার, রেকর্ডিং শুরু করছি। আচ্ছা, তাহলে আমি আমার স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আপনাদের মেবি 12 চ্যাপ্টার বাকি আছে, তাই না? জি স্যার। চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12 এর নাম কি? স্যার অ্যাক্সেস কন্ট্রোল বা এরকম কিছু একটা স্যার। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল স্যার। ওকে, সরি। ওকে, নাম হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। মানে কি? নাম শুনে কি মনে হয়? মানে এটা কি নিয়ে হইতে পারে? সবগুলো চ্যাপ্টারের নাম তো সিমিলারই ছিল নামের সাথে পড়ালেখা। তো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল এটার মানে কি? মিডিয়া কি? মিডিয়া হচ্ছে ধরেন দুইটা কম্পিউটার কমিউনিকেট করতেছে বা দুইটা ডিভাইস কমিউনিকেট করতেছে। এখন দুইটা কম্পিউটারের মধ্যে মাঝখানের যে কানেকশনটা আছে তার, ওইটা হচ্ছে মিডিয়া। ঠিক আছে, এটা তার হইতে পারে, ওয়্যারলেস হইতে পারে, অন্য যে কোনো ধরনের তারের মধ্যে ক্যাটাগরি আছে, ওগুলো হইতে পারে। তো এই তারের ভিতর দিয়ে যে ডেটা মানে ট্রান্সফার হবে, সেন্ড হবে, রিসিভ হবে, তো এইটাই কন্ট্রোল করা। এখন আমার কথা হচ্ছে দুইটা কম্পিউটার মেসেজ আদান প্রদান করবে, এটা কন্ট্রোল করার কি আছে? আমরা কমিউনিকেশন লিংক কয় ধরনের দেখছিলাম? মিড টার্ম পরীক্ষা আসছিল, কয় ধরনের কেউ বলুন তো? দুই ধরনের ওকে, পয়েন্ট টু পয়েন্ট, আরেকটা হচ্ছে মাল্টি পয়েন্ট, তাই না? এই দুইটা। তো পয়েন্ট টু পয়েন্ট কি? যে দুইটা কম্পিউটারের মধ্যে বা দুইটা ডিভাইসের মধ্যে একটাই লিংক আছে ডেডিকেটেড শুধুমাত্র এই দুইজন কমিউনিকেট করার জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। মাল্টি পয়েন্ট কি? যে একটাই তার আছে, এই তারের মধ্যে অনেকগুলো ডিভাইস কানেক্টেড। তো আপনার এই চ্যাপ্টারের যে বলা আছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, এইটা শুধুমাত্র পয়েন্ট মাল্টি পয়েন্ট যেটা আছে এইটার জন্য কাজ করবে। মানে এই প্রোটোকলটা শুধুমাত্র মাল্টি পয়েন্টের জন্য কাজ করবে, সিঙ্গেল পয়েন্টের জন্য দরকার নেই। ক্লিয়ার? ওকে, তো কেন আমার দরকার? ধরেন আমার কাছে একটা শেয়ার লিংক আছে। শেয়ার লিংক মানে হচ্ছে একটা তার আছে, এই তারের মধ্যে অনেকগুলো কম্পিউটার কানেক্টেড। এখন অনেকগুলো কম্পিউটার কানেক্টেড থাকলে কি সমস্যা হতে পারে একটা তারের সাথে? আচ্ছা, সমস্যা হতে পারে যে এই তারটা যেহেতু কমন, এই জায়গায় হচ্ছে 1 2 3 4 5 পাঁচটা কম্পিউটার আছে, পাঁচটা কম্পিউটারে একটা তার ইউজ করতেছে। তার মানে দুইজন কম্পিউটার বা দুইজন মানুষ একসাথে ডেটা সেন্ড করে ফেলতে পারে। তো এই তারের মধ্যে ও ডেটা সেন্ড করছে এদিকে যাচ্ছে, ও ডেটা সেন্ড করছে এদিকে যাচ্ছে, তাহলে এই জায়গায় কি হইলো? একটা মানে মিক্স হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে কলিউশন। তো এইরকম কলিউশন হইলে যে সেন্ড করছে ডেটা, ওই ডেটা আর কেউ রিসিভ করতে পারবে না। তার মানে এই দুইজনের যে দুইটা সেন্ড করছিল কেউই পাবে না বেসিক্যালি। সমস্যাটা কি বুঝে গেছে? জি স্যার। ওকে, তো
এই সমস্যাটা যদি কম হয়, একবারে তো 100% সলভ করা সম্ভব না। 100% সলভ করতে আপনার একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের মাঝখানে পার্সোনাল লিংক লাগবে, মানে ওই পেয়ার টু পেয়ার কানেকশন লাগবে, যদি আপনি একবারে 100% কোলিশন ফ্রি কোনো ডেটা ট্রান্সফার করতে চান। বাট এটা ইনএফিশিয়েন্ট। নর্মালি রিয়েল লাইফে সবগুলা চ্যানেলের কোনো না কোনো জায়গায় হচ্ছে শেয়ার্ড মিডিয়ামে থাকে। তো শেয়ার্ড মিডিয়ামে কোলিশন যদি কম হয়, তার জন্য অনেক প্রোটোকল আছে, ঠিক আছে? তো আপনাদের যে প্রোটোকল গুলো আছে এই চ্যাপ্টারে হচ্ছে তিন ধরনের প্রোটোকল আছে। একটা হচ্ছে, প্রথমে হচ্ছে মিডিয়া অ্যাক্সেস প্রোটোকল। মিডিয়া অ্যাক্সেস প্রোটোকল হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস, এটা হচ্ছে এক ধরনের টাইপ। র্যান্ডম অ্যাক্সেস যদি আমি বলি তাহলে নামের সাথে কি মনে হয় যে এটা কিভাবে কাজ করে? কেউ ডেটা ট্রান্সফার করতে পারে। তারপরে একটা হচ্ছে কন্ট্রোল, নিজেদের ইচ্ছা মতো র্যান্ডম, মানে র্যান্ডমলি যে কন্ট্রোল অ্যাক্সেস প্রোটোকল। আরেকটা হচ্ছে সেন্ট্রালাইজ। আচ্ছা, আমার একটা ফোন আসছে। আচ্ছা, তো র্যান্ডম অ্যাক্সেসের মধ্যে আমরা সবগুলা থেকে মেইনলি এই চ্যাপ্টারটা বেসিক্যালি থিওরি বেশি, ঠিক আছে? তো থিওরি পড়তে হবে যে কোন প্রোটোকল কিভাবে কাজ করে। র্যান্ডম অ্যাক্সেস থেকে দুইটা প্রোটোকল আছে। ওকে, এলোহা এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকলের একটা টাইপ, ঠিক আছে? র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল হচ্ছে ডোমেন, এটার ভিতরে দুই তিনটা প্রোটোকল থাকবে। কন্ট্রোল অ্যাক্সেসের মধ্যে দুই তিনটা প্রোটোকল থাকবে, চ্যানেলের মধ্যে দুই তিনটা প্রোটোকল থাকবে। তো র্যান্ডম অ্যাক্সেসের মধ্যে এলোহা হচ্ছে একটা টাইপ। তো আমি বলছিলাম যে র্যান্ডম অ্যাক্সেসে কম্পিউটার ধরেন আছে অনেকগুলা, একটা চ্যানেল আছে, যে কেউ যখন ইচ্ছা তখন ডেটা পাঠাতে পারে, কারণ এটা র্যান্ডম অ্যাক্সেস, ঠিক আছে? এটার মধ্যে কোনো টাইম ভাগ করা নাই যে একজন মানুষ মানে 1 মিনিট পর পর পাঠাবে, বা ওর মধ্যে একটা টোকেনের সিস্টেম থাকবে যে যার কাছে ওই টোকেনটা আছে সেই ডেটা পাঠাবে, এই টাইপের কিছু। আমার ফার্স্ট কম্পিউটারে ইচ্ছা করছে এখন আমার ডেটা পাঠাইতে হবে, তো ও কোনো কিছু চেক না করে এই জায়গায় ডেটা পাঠাই দেবে। সেম সেকেন্ড কম্পিউটারে ইচ্ছা করছে ডেটা পাঠানো, ও ডেটা পাঠিয়ে দেবে। আর চেক করার দরকার নাই যে এটার মধ্যে অন্য কেউ ইউজ করতেছে নাকি করতেছে না, বা টাইমের কোনো বাধা নেই। বুঝা গেছে যে এলোহা কি? হ্যালো, বেসিক্যালি আমার যে একটা নরমাল চ্যানেল আছে বা শেয়ার চ্যানেল আছে, ওই চ্যানেলের মধ্যে যে কম্পিউটার গুলো আছে ওই কম্পিউটার গুলো যখন ইচ্ছা তখন ডেটা পাঠাতে পারবে, ঠিক আছে? এটাই হচ্ছে এলোহা। এখন আপনার কথা হচ্ছে যে যখন ইচ্ছা তখন যদি ডেটা পাঠায় তাহলে তো কোলিশন হওয়ার সম্ভাবনা বেশি নাকি কম? বেশি। তো এই কোলিশনকে ওরা কিভাবে হ্যান্ডেল করে? ওরা হ্যান্ডেল করে এইভাবে যে আমি 1 নাম্বার কম্পিউটার একটা মেসেজ আমি এই চ্যানেলে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন আমার দরকার হচ্ছে এইটা রিসিভ করবে। তো এই চ্যানেল দিয়ে যদি এই জায়গায় যায়, যাওয়ার পর ও যদি এই মেসেজটা পায়, ও উল্টে একটা অ্যাকনলেজমেন্ট দিয়ে দিবে, ঠিক আছে? অ্যাকনলেজমেন্ট দিয়ে দিবে। তো এই কম্পিউটার ওই অ্যাকনলেজমেন্ট পাইলে বুঝবে যে আমার ডেটাটা যখন ট্রান্সফার হয়েছে তখন আমাদের শেয়ার লিংক ছিল, ওই লিংকের মধ্যে কোনো কোলিশন ছিল না, মানে অন্য কোনো মেসেজ আসেনি।
ঠিক আছে, এইভাবে হচ্ছে চেক করে যে আমার ডেটাটা পৌঁছেছে নাকি। এখন অ্যাকনলেজমেন্ট না আসতে পারে, কতক্ষণ ওয়েট করবে? এই প্রোপাগেশন টাইমের সমান টাইম ওয়েট করবে, যে আমাদের এই কম্পিউটার থেকে এই কম্পিউটারের ডিসটেন্স, যে মেসেজ যাইতে যতক্ষণ টাইম লাগে আবার ব্যাক করে আসতে যতক্ষণ টাইম লাগে, এতটুকু টাইমের মধ্যে যদি আমি অ্যাকনলেজমেন্ট না পাই, তাইলে এই মেসেজ, যে মেসেজটা একটু আগে পাঠাইছিল ওই মেসেজটা আবার রিট্রান্সমিট করবে। প্রসেস বুঝে গেছে? না স্যার, বুঝতে পারিনি স্যার। মানে স্যার সেন্ডার পাঠাবে যতটুকু সময় নিয়ে, আবার অতটুকু সময় নিয়ে যদি ফেরত না আসে অ্যাকনলেজমেন্ট, তাহলে আবার পাঠাবে। তাহলে আবার পাঠাবে, হ্যাঁ। বুঝতে পারছেন? স্যার প্রথমে একজন একটা মেসেজ পাঠাইলো, ওইটা রিসিভার রিসিভ করে একটা অ্যাকনলেজ মেসেজ পাঠাবে। মেসেজটা যদি সময়সীমার মধ্যে পায় তাইলে তো ঠিক আছে, আর যদি না পায় তাইলে আবার রিসেন্ড করবে, আবার রিট্রান্সমিট করবে। তার মানে যদি না পায় তার মানে কি, যে ওই জায়গায় কোনো না কোনো অন্য আরেকটা কম্পিউটারের মেসেজ এসে বসলো, তখন এটার মধ্যে কোলিশন হয়েছে যে দুই কম্পিউটারের কোনো কম্পিউটারের মেসেজ ঠিক মতো বা ডেস্টিনেশনে পাঠাতে পারে। ঠিক আছে? জি স্যার। এটা একটা বইতে ফিগার ছিল, আমি দেখাই। যে ধরেন এই জায়গায় 4টা কম্পিউটার আছে, তো বেসিক্যালি তার হচ্ছে একটা, ঠিক আছে? তো এই জায়গায় এটা হচ্ছে টাইমের একটা লাইন আছে। ফার্স্ট কম্পিউটারে একটা ডেটা পাঠাইছে বা একটা ফ্রেম পাঠাইছে, ফ্রেমটা হচ্ছে 0তম সেকেন্ড থেকে 2তম সেকেন্ড পর্যন্ত গেছে। এখন 2 নাম্বার কম্পিউটার এই জায়গায় একটা ডেটা পাঠাইছে, যেটা 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত গেছে। এই জায়গায় একটা কম্পিউটার ডেটা পাঠাইছে, কারণ র্যান্ডম অ্যাক্সেস, ও যে কোনো টাইমে ডেটা পাঠাতে পারে। তো ওই জায়গায় ডেটা পাঠাইছে, অত চেক করার দরকার নেই যে বাকি দুইটা কম্পিউটার কি ডেটা পাঠাইতেছে নাকি পাঠাইতেছে। ওর ধরেন এটা 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড। আর একটা কম্পিউটার আছে এই জায়গায় ডেটা পাঠাইছে, যেটা হচ্ছে 7 সেকেন্ড থেকে 8 সেকেন্ড। তাহলে বলেন তো কোন মেসেজটা ডেস্টিনেশনে পৌঁছাবে? স্যার 7 থেকে 8। দেখেন যে এই জায়গায় যখন এক চ্যানেল তো একটাই, তো এই চ্যানেল দিয়ে যখন 0তম সেকেন্ডে ডেটা ট্রান্সফার করা শুরু করছে 1 নম্বর কম্পিউটার, তো ও 1 সেকেন্ড পর্যন্ত গেছে, যাওয়ার সময় কোনো সমস্যা নেই, ফ্রি ছিল। এখন এই কম্পিউটার যখন 1 সেকেন্ডে আরেকটা ডেটা পাঠাইছে, তখন এই জায়গায় একটা কোলিশন তৈরি হয়েছে, ঠিক আছে? তো এই কোলিশনে যাইতে যাইতে আবার যখন 3 সেকেন্ড আসে, 3 সেকেন্ডে সব শেষ, ওরও 2 সেকেন্ড শেষ, ওরও 3 সেকেন্ড শেষ। 3 নাম্বার সেকেন্ড থেকে আরেকটা শুরু হয়েছে, তার মানে ও 3 থেকে 5 পর্যন্ত গেছে, তার মাঝখানে কোনো কিছু পায়নি। তার মানে ওর যে ডেটাটা আছে ওটা ডেস্টিনেশন পর্যন্ত চলে গেছে, তাহলে এটা শেষ। তারপর আবার যখন 7 থেকে শুরু হয়েছে 8 পর্যন্ত গেছে, তার মধ্যে অন্য কোনো কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস ডেটা পাঠায়নি। তাহলে অ্যান্সার হচ্ছে যে এই কম্পিউটার, এই কম্পিউটার, এই কম্পিউটার, এই দুই কম্পিউটার ডেটা ট্রান্সমিট হয়েছে, বাকি দুইটা যে মেসেজ ওটা কোলিশন হয়ে ওরা অ্যাকনলেজমেন্ট পাইবে। তার মানে ওদের এই ডেটা দুইটা আবার পাঠাতে হবে। এটা হচ্ছে এইভাবে হচ্ছে নরমাল যে অ্যালার্টটা আছে ওটা কাজ করে। এখন কথা হচ্ছে যে আমি একটা মেসেজ পাঠাইছি, আমি দেখলাম যে এই জায়গায় একটা কোলিশন তৈরি হয়েছে, ঠিক আছে? যে এই জায়গায় একটা কোলিশন তৈরি হয়েছে, আমি দেখে ফেলছি, আমার অ্যাকনলেজমেন্ট আসেনি। আমার 4 সেকেন্ড অ্যাকনলেজমেন্ট আসার কথা ছিল, যেটা 0 থেকে 2, আবার 2 থেকে আবার ডাবল, ওই টাইমের মধ্যে আমার অ্যাকনলেজমেন্ট এসে পড়ার কথা ছিল। এখন আমি 4 সেকেন্ড অ্যাকনলেজমেন্ট পাইছি, যে মানে 4 সেকেন্ডের পর দেখছি আমার অ্যাকনলেজমেন্ট নাই, তখন কি করবে এই কম্পিউটার? স্যার আবার সেন্ড করবে। আবার সেন্ড করবে, কিন্তু এটা সমস্যা আছে। ধরেন এই মেসেজটা অনেক লম্বা ছিল, এটা 3, 4, 5, ধরেন এটা 5 সেকেন্ড পর্যন্ত যাবে। তাহলে ও যখন অ্যাকনলেজমেন্ট পাইলো না 4 সেকেন্ড পরে, ও যদি সাথে সাথে ডেটা ট্রান্সমিট করে তাহলে কি হবে? মানে সাথে সাথে যদি ডেটা ট্রান্সমিট করে তাহলে কি হবে? সেম প্রবলেম আবার হবে। তাইলে এলোভা কি, যে এলোভাতে যখন অ্যাকনলেজমেন্ট আসে না, যখন তার মানে হচ্ছে কোলিশন হয়ে যায়,
তখন আমি রিট্রান্সমিট যখন করব, রিট্রান্সমিট করার সময় একটা র্যান্ডম টাইম ওয়েট করে। এটা কোনো ফিক্সড টাইম না, র্যান্ডম টাইম। এটা 1 সেকেন্ড হতে পারে এক মেসেজের জন্য, পরের মেসেজের জন্য 2 সেকেন্ড হতে পারে। একটা র্যান্ডম টাইম জাস্ট ওয়েট করে যে যে মেসেজের জন্য আমার কোলেশনটা হইছে ওইটা যদি ট্রান্সমিট শেষ হয়ে যায়, শেষ হইতেও পারে না হইতে পারে, কিন্তু ও একটা সেফ সাইডে থাকার জন্য একটা র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করে তারপর আবার রিট্রান্সমিট করে। জিনিসটা কি বোঝা গেছে? স্যার আরেকবার ওকে, তো বেসিক্যালি হচ্ছে আমরা একটা চ্যানেল বা একটা তারের ভিতরে অনেকগুলো কম্পিউটার কমিউনিকেট করার ট্রাই করব। যেহেতু র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল, ওদের কোনো রুলস নাই যে কে কখন ডেটা ট্রান্সমিট করতে পারে, যে যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারে। এতে সমস্যা হতে পারে যে 2 জন বা 3 জন বা 10 জন এট এ টাইম মেসেজ ট্রান্সফার করছে, তাহলে কেউ তো মেসেজটা পাবে না। তো এই কোলিশনটা হয়েছে নাকি এটা বোঝা যাবে হচ্ছে আমার অ্যাকনলেজমেন্টের উপর ভিত্তি করে, যে যাকে আমি মেসেজ পাঠাইছি ও যদি রিসিভ করে তাহলে ও আমাকে একটা অ্যাকনলেজমেন্ট দিবে যে আমি তোর মেসেজ পাইছি। তো একটা রাস্তা দিয়ে যদি আমি ফার্স্টে পাঠাই, ও আবার রেসপন্স করে আবার যদি আমাকে দেয়, তাহলে প্রপাগেশন টাইম যেটা আছে আমাদের, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে যে ডিলে, আমরা ডিলের ম্যাথ করছিলাম যখন, তখন জানেন যে ডিসটেন্সের উপর ডিপেন্ড করে, ডিসটেন্স আর ভেলোসিটি, যে কত বেগে যাইতেছে আর কতটুকু ডিসটেন্স। তো এক মিনিট আমার প্রথমে ওকে, তো বেসিক্যালি হচ্ছে আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যাওয়া, সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত যাওয়া একটা প্রপাগেশন টাইম, আবার উল্টা রিসিভার থেকে সেন্ডার পর্যন্ত আসার একটা প্রপাগেশন টাইম। এই টু ওয়াইজ প্রপাগেশন টাইম পর্যন্ত মধ্যে যদি অ্যাকনলেজমেন্ট না আসে, তার মানে আর আসবে না, তার মানে রাস্তায় কিছু হয়েছে। তো এমন যদি হয় তাহলে বড় ওই মেসেজটাকে রিট্রান্সমিট করা যাবে, কিন্তু রিট্রান্সমিটের সাথে সাথে যদি করে ওই যে মেসেজের জন্য ওর কোলিশনটা হয়েছিল ওই সেম মেসেজ অলরেডি থাকতে পারে লাইনে, তার জন্য র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করবে, তারপরে রিট্রান্সমিট করবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, এই যে যে প্রসেসটা বলছি, এই প্রসেসটা হচ্ছে এলওয়ার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে পিওর এলওয়ার আর একটা হচ্ছে স্লটেড এলওয়ার। তো আমরা যে এখন যেটা দেখলাম এটা হচ্ছে পিওর এলওয়ার। স্লটেড যখন দেখবেন তখন আপনি বুঝবেন যে ডিফারেন্সটা কি। ওকে, স্লটেড যেটা, স্লটেডের মধ্যে যে কম্পিউটারগুলো আছে এটা হচ্ছে টাইম। র্যান্ডম এলওয়ার, পিওর এলওয়ার যেটা আছে ওটার মধ্যে কি ছিল যে একটা কম্পিউটার যে কোনো টাইমে ইচ্ছা করলে ডেটা ট্রান্সমিট করতে পারে, কিন্তু স্লটেড এলওয়ার যেটা থাকে ওটার মধ্যে যে কোনো টাইমে ডেটা মানে ডেটা ট্রান্সমিট করতে পারবে। কি করবে যে ওদের টাইম গুলাকে একটা স্লটে ভাগ করা থাকে। স্লটে মানে যে একটা টাইম আছে যে 0 থেকে 20 সেকেন্ড, এইটাকে স্লট আকারে ভাগ করা থাকে, যে কোনো নাম্বার অফ স্লট থাকতে পারে, এটা ফিক্স না যে কতগুলো স্লট থাকে। কন্ডিশন হচ্ছে যে কম্পিউটার চায় ডেটাটা সেন্ড করতে, সে যে কোনো টাইমে তো ডেটা সেন্ড করতে পারবে, যে এটা র্যান্ডম অ্যাক্সেস, কিন্তু শর্ত হচ্ছে স্লটের ফার্স্ট মানে বিগিনিং এ ডেটাকে ট্রান্সমিট করতে হবে, মানে সেন্ড করতে হবে। মানে কি যে আমি যদি ডেটা ট্রান্সমিট করতে ইচ্ছা করি, এই স্লটটা যখন শুরু হয়েছে আমি তখনই ডেটা ট্রান্সমিট করতে হবে। এই স্লট এই পর্যন্ত আইসা বলছে, এখন যদি আমি চাই যে আমি এখন ডেটা ট্রান্সমিট করতে চাই, আমার ওয়েট করা লাগবে এতটুকু, নতুন একটা স্লট শুরু হইলে বিগিনিং এ আমি ডেটা ট্রান্সমিট করতে পারবো, মাঝখানে বা লাস্টে যে ডেটা ট্রান্সমিট করতে পারবো। জিনিসটা কি বুঝা গেছে? জি স্যার। না বুঝতে পারলে বলুন। মানে আমার ধরেন 5 মিনিটের একটা টাইম সিরিজ আছে, এটাকে আমি 1 মিনিট 1 মিনিট করে স্লটে ভাগ করছি। একটা কম্পিউটার চাইলে যে কোনো মিনিটে ডেটা ট্রান্সমিট করতে পারে, তাতে কোনো সমস্যা নেই, যে এটা র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল।
যে কোনো মিনিটে, এরকম রুলস নাই যে ওর ফার্স্ট মিনিটেই করা লাগবে, ও আর থার্ড ফোর্থ মিনিটে করতে পারবে না, এরকম না। ও যে কোনো মিনিটে ডেটা ট্রান্সমিট শুরু করতে পারবে, বাট কন্ডিশন হচ্ছে মিনিটের শুরুতে, মানে ওই ফার্স্ট 5 সেকেন্ডের মধ্যে ডেটা ট্রান্সমিট শুরু করতে হবে, বা ফার্স্ট 1 সেকেন্ডের মধ্যে ডেটা ট্রান্সমিট শুরু করতে হবে। এমন না যে 30 সেকেন্ড শেষ, আমার এখন মনে হলো আমি এখন শুরু করে দেব। জিনিসটা কি বুঝে গেছে? জি স্যার। মানে স্যার আমার যখন একটা স্লট স্টার্ট হবে তখনই মেসেজ সেন্ড করা স্টার্ট হবে, স্লটের মাঝখানে পারবো না, নাকি একটা টাইম গ্যাপ আছে? যে স্লটের মাঝখানে পারবেন না, মাঝখানে কোন একটা স্লটে হইলে হবে না। আর বাকি যতগুলো নিয়ম আছে যে অ্যাকনলেজমেন্ট আসে, তারপর আবার রিট্রান্সমিট করার আগে র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করে, এই সব সেম টিওরেল হারমোনিতে। ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে এটা সুবিধা কি, যে আমার একটা ছিল পিওর এলো, একটা হচ্ছে স্লটেড এলো, সমস্যা কি? একজন বলেন তো। স্যার স্লটেড এলাকাতে পলিউশন হবে বা হবে না? পলিউশনটা একটু কম হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, দেখেন এইটা যদি আমার একটা টাইম সিরিজ হয়, কারণ প্রত্যেকটা মেসেজের সাইজ সেম, আমাদের কাছে 3টে কম্পিউটার আছে, যেহেতু এই জায়গায় কোনো সিরিজ নাই, মানে টাইমের আকারে ভাগ করা নাই, তো একটা মেসেজ শুরু হয়েছে এই জায়গায় বিগিনিং, এটা হচ্ছে এন্ড। এই মেসেজটা শুরু হয়েছে এই জায়গায়, এটা হচ্ছে বিগিনিং, এটা হচ্ছে এন্ড। এই মেসেজটা শুরু হয়েছে এই জায়গায়, এটা হচ্ছে বিগিনিং, এটা হচ্ছে এন্ড। দেখেন তো এই জায়গায় কোনো মেসেজ কি ঠিকমতো পৌঁছাতে পারছে? না স্যার, পারে না। আমরা যদি চিন্তা করি যে এইটুক হচ্ছে একটা প্রোপাগেশন টাইম, কি যে একটা মেসেজের যতটুকু টাইম লাগতেছে চাইতে, ধরেন এটা হচ্ছে একটা টাইম, যে কোনো একটা টাইম, প্রোপাগেশন টাইম বলা দরকার নেই, যে কোনো একটা টাইম, যে একটা মেসেজ ট্রান্সমিট হওয়ার টাইম কথা। তো এটা যদি এরকম একটা স্লট হয়, তাইলে ডেটা পিওর এলাকাতে ট্রান্সমিট করার জন্য কি করা লাগবে, যে আমার এইটা তো ফ্রি থাকাই লাগবে এতটুকু টাইম, তার আগের টাইমটাও ফ্রি থাকা লাগবে। কারণ ও যে আগের টাইমে যে কোনো পয়েন্টে যদি শুরু করে, ধরুন এই জায়গা থেকে যদি মেসেজটা ট্রান্সমিট করা শুরু করে, তাইলে কিন্তু পরের মেসেজের স্লটে চলে যাবে। তাইলে আমার পিরিয়ডাল হতে কি করা লাগছে, যে আমার যে মেসেজ, ওই মেসেজের টাইমটুকু লাগতেছে, তার আগেও একটা পুরো স্লট এমটি রাখা লাগতেছে, যাতে কলিশন না হয়। জিনিসটা কি বুঝে গেছে? জি স্যার। তাইলে এই জায়গায় ডাবল টাইম লাগতেছে। এখন একটা নরমাল ফর্মুলা আছে, ভার্নারেবল টাইম, মানে হচ্ছে যে আমার রিস্ক আছে কতটুকু টাইমের মধ্যে, যে আমার এই মেসেজটা যে পাঠাবো, রিস্ক ফ্যাক্টর কতটুকু। আসলে এটার মধ্যে রিস্ক ফ্যাক্টর হচ্ছে পুরো 2 স্লট, যে আমার নিজের মেসেজের স্লটটা আছে, তার আগের স্লট, কারণ তার আগের স্লটে যে কোনো পজিশনে, যেহেতু পিরিয়ডে লোয়া, যে কোনো পজিশনে একটা মেসেজ শুরু হয়ে যেতে পারে, লাস্টে যে শুরু হইলে আমার মেসেজের উঠে যাবে। তার জন্য রিস্ক দুই ক্ষেত্রেই থাকে, একটা হচ্ছে নিজের মেসেজের স্লটেও থাকে, তার আগের স্লটেও থাকে। তাইলে এইটার যে রিস্ক ফ্যাক্টর বা ভার্নারেবল টাইম, ওটা হচ্ছে 2t। কেন 2t বুঝা গেছে? এটাতে ম্যাথ আসবে না, জাস্ট বলতে পারে যে কেন 2t বা ভার্নারেবল টাইম কতটুকু পিওর এলাকাতে, বা এরকম কোশ্চেন করতে পারে যে পিওর এলাকা আর স্লটেড এলাকার মধ্যে কোনটা ভালো, কেন ভালো, এইটা না বুঝতে পারলে বল। আচ্ছা, এই জায়গা থেকে তাহলে আমরা দেখি পিওর এলাকাতে দেখলাম, এখন স্লটেড কি সমস্যা, মানে কি সুবিধা। স্লটেড যেহেতু স্লট করাই আছে, তো আমি ফার্স্ট কম্পিউটার চাইলে এই জায়গা থেকে মেসেজটা পাঠানো শুরু করতে পারবে। এটা হচ্ছে বিগিনিং, এটা হচ্ছে এন্ড। ঠিক আছে? এখন সেকেন্ড আর থার্ড কম্পিউটার যদি, এখন যদি সেকেন্ড কম্পিউটার চাই এই মোমেন্টে, আগে যেমন ছিল যে ও মাঝখানে ডেটা এই জায়গায় ডেটা ট্রান্সমিট করতে যাচ্ছে, বাট ও কি এখন এই জায়গায় ডেটা ট্রান্সমিট করতে পারবে যদি স্লটেড এলো হয়? না স্যার। তাহলে এই জায়গায় পরের স্লটের জন্য ওয়েট করে, পরের স্লটের ফার্স্টে শুরু করা লাগবে, বিগিনিং এন্ড।
ও যখন এই জায়গায় শুরু করছিল, সিও ওই টাইমে ভাবছে যে আমিও শুরু করবো এই স্লটে, তাহলে সিও শুরু করতে মেসেজ শেষ হয়েছে। তাহলে দেখেন কয়টা মেসেজ ঠিক মতো ট্রান্সমিট হইতে পারছে। স্যার এগুলোর তো একটা কোনো মিনিট, একটা মিনিট। আসতে পারতেছে না। বুঝি নাই। মানে আমাদের এখানে স্লটেড এর ক্ষেত্রে আমাদের কি রিটার্ন আসতে পারতেছে ওরা? অ্যাকনলেজমেন্ট যেটা আসতেছে ওইটা এই চ্যানেলের মধ্যে না, অ্যাকনলেজমেন্টের জন্য আলাদা লাইট। তাহলে স্যার শুধুমাত্র প্রথম মানে অ্যাকনলেজমেন্টের হিসাব করা লাগবে না, হ্যাঁ অ্যাকনলেজমেন্টের হিসাবে এই জায়গায় করা লাগবে না, শুধুমাত্র মেসেজের হিসাব করা লাগবে। মেসেজ এই জায়গায় একটাও আসতে পারে না এটার মধ্যে, এটার মধ্যে তো একটা আসতে পারছে, তাই না? জি স্যার। তাইলে এইটার মধ্যে রিস্ক ফ্যাক্টর কতটুকু? রিস্ক ফ্যাক্টর হচ্ছে ওর নিজের মেসেজের টুকের মধ্যে, ঠিক আছে? কারণ ওর আগে কোন এক জায়গায় যদি মেসেজ শুরু হইতো, অবভিয়াসলি ওই মেসেজটা একবারে বিগিনিং এ শুরু হইতো, ওই মেসেজ মাঝখানে শুরু হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু স্লটেড এলো। তো যে আমরা যেমন পিওর এলো হতে যে আগের স্লটটাকে হিসাব করতে, যে আগের স্লটের মধ্যে রিস্ক থাকতে পারে কোলিশন হওয়ার, কারণ ও যে কোনো মুহূর্তে একটা মেসেজ শুরু হয়ে যেতে পারে। কিন্তু স্লটে কি, স্লটে তো যে কোনো সময় শুরু হতে পারবে না, শুরু হইলে পরে ফার্স্টে থেকে শুরু হবে। তো ওর রিস্ক ফ্যাক্টর শুধুমাত্র ওর মেসেজের জায়গাটার মধ্যে, ঠিক আছে? তাহলে এইটা রিস্ক ফ্যাক্টর বা ভালনারেবল টাইম হচ্ছে টি, একটা ভালনারেবল টাইম ছিল 2t, স্লটেড এলো হতে এটা হচ্ছে টি, এটা কি বুঝা গেছে? জি স্যার। তার মানে টি যদি ধরেন 10 সেকেন্ড হয়, যে একটা মানে মিডিয়ামের ভিতরে একটা মেসেজের টাইম কি দিয়ে রাখে দিছি, কি হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমি যদি পিওর এলো ব্যবহার করি, তাইলে আমার 10 ইনটু 2 ইকুয়াল টু 20 সেকেন্ড রিস্ক আছে, যে 20 সেকেন্ডের মধ্যে যে কোনো সময় কোলিশন হতে পারে। আর এই জায়গায় হচ্ছে 10 সেকেন্ডের মধ্যে যে কোনো সময় কোলিশন হতে পারে। কোনটা ভালো? স্লটেড স্যার। স্লটেড ভালো। বুঝে গেছে? তো আপনাকে পরীক্ষায় এরকম কোশ্চেন করতে পারে যে স্লটেড এলো আর পিওর এলো এর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, কিভাবে কাজ করে, থিওরিটিক্যাল। তো এটা হচ্ছে ফার্স্ট একটা, যেটা র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল। র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকলের মধ্যে দুইটাই ছিল, একটা হচ্ছে পিওর এলো, একটা হচ্ছে স্লটেড এলো। এই দুইটার মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বুঝতে পারবেন। নাই স্যার। ওকে, তারপর হচ্ছে কন্ট্রোল অ্যাক্সেস প্রোটোকল। স্যার জি স্যার আমাদের স্লাইডে এক্সাম্পলে কিছু ম্যাথ দিয়েছে, টিপি ইজ ইকুয়াল টু দিয়ে আর কি কিছু ম্যাথ দিয়েছে স্যার। লাগবে না, ওকে স্যার। এটা বেসিক্যালি থিওরি বেশি, থিওরি আসার সম্ভাবনা না। আর ম্যাথ আসলে যে নরমাল কি দিয়ে আসবে, যে ভার্নারেবল টাইম বের করতে বলতে একটা টাইম দিয়ে আছে, পিওর এলো হয়তো এটা ডাবল, স্লটেড এলো হয়তো কিছুই না, এরকম। স্যার আরেকটা ডায়াগ্রাম টাইপের আছে আমাদের, মানে সুডোকোড টাইপের, ওইটা কি লাগতে পারে? তারপর দেখতেছি যে কোনটা পার করতে, সরি হচ্ছে সিএসএম এ, হচ্ছে সিএসএমএ সিডি, একটা হচ্ছে সিএসএমএ সিএ। এখন আমি বলছিলাম যে এলোহাতে কি করে, যে যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারে কোনো কিছু না দেখে। সিএসএম এ কি হয়, সিএসএম হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। ক্যারিয়ার সেন্স মানে হচ্ছে যে লাইনটা আছে ওই লাইনটাকে সেন্স করে। সেন্স মানে কি, ওকে ধরেন এটা একটা কমন লিঙ্ক। এখন এই কম্পিউটার যখন ডেটা সেন্ড করতে যাবে, ও তখন দেখবে যে এই চ্যানেলটা কি ফ্রি আছে নাকি ফ্রি নেই। ওই টাইমে যখন ও মেসেজটা সেন্ড করতেছে, ওই টাইমে চেক করবে যে
আমার যে মিডিয়ামটা আছে ওই মিডিয়ামটা এখন ফ্রি আছে নাকি বিজি আছে, যে অন্য কোনো মেসেজ আছে, এই জিনিসটা সেন্স করবে। ঠিক আছে, তার জন্য এটার নাম হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপ্লেক্সার। ও ফার্স্টে সেন্স করে তারপর হচ্ছে ডেটা ট্রান্সমিট করবে। বুঝা গেছে? স্যার তাইলে আমাদের একটা নোড সেন্স করবে যে অন্য কোনো ডাটা আছে নাকি, মানে এই চ্যানেলে কোনো ডেটা ট্রান্সমিট হচ্ছে নাকি, মানে এই চ্যানেলটা এখন ফ্রি আছে নাকি বিজি আছে, শুধুমাত্র চেক হবে এই পয়েন্টে। মানে যে কম্পিউটার যেটার সাথে কানেক্টেড ওই পয়েন্টে সেন্স করতে পারবো। ওই এমন না যে ও পুরো লাইন ফ্রি আছে নাকি এটা দেখতে পারবে। ও শুধুমাত্র দেখবে ও যে পয়েন্টের সাথে কানেক্টেড ওই পয়েন্টের মধ্যে মেইন যে লাইনটা আছে ওটার মধ্যে কোনো ডেটা ট্রান্সমিট হচ্ছে নাকি হচ্ছে না। যদি ও দেখে যে হচ্ছে না, তার মানে ও মনে করবে যে এই চ্যানেলটা ফ্রি বা এই লাইনটা ফ্রি। বুঝা গেছে? জি স্যার। এখন এটার মধ্যে কলিশন হইতে পারে যদি সেন্সই করে যে ডেটা আছে নাকি নাই। না স্যার, হইতে পারে। ধরেন যদি থাকে তখন তো আর এই পাঠাবে না। হ্যাঁ, ধরেন এই লাইনটার মধ্যে কোনো ডেটা বর্তমানে নাই। তো ও যখন সেন্স করতেছে যে এই জায়গায় কোনো ডেটা আছে নাকি নাই, ও কি পাইতেছে যে কোনো ডেটা নাই, নেগেটিভ পাইতেছে। ওই সেম টাইমে এই কম্পিউটারও চেক করতেছে যে আমারও তো ডেটা পাঠানোর দরকার, আমি তো চেক করে দেখি যে ডেটা আছে নাকি নাই। ও কি দেখবে এই জায়গায়? পাবে না কোনো। ও পাবে না, নেগেটিভ। এমন হইতে পারে যে মেসেজ ও পাঠায়ও দিছে, এই মেসেজটা এই জায়গায় আছে, কারণ মেসেজটা তো যাইতে টাইম লাগবে, একটা প্রপাগেশন ডিলে আছে। তো মেসেজ যখন এই পর্যন্ত আছে তখন তো ওর কাছে নেগেটিভই আছে জিনিসটা। বুঝা গেছে? জি স্যার। তাইলে ও এই জায়গায় নেগেটিভ পাওয়া সত্ত্বেও আসলে কিন্তু পুরো লাইনটার মধ্যে কোনো এক জায়গায় ডেটা আছে। ও নেগেটিভ পাইছে, ও মেসেজ পাঠাই দিছে আবার। তাইলে এই যে মেসেজটা এসে আবার এই যে কলিশন তৈরি হয়ে যাবে। এমন না যে 100% ফ্রি হয়ে গেছে কলিশন, বাট এটা এলওআর থেকে একটু বেটার, কারণ ও ওই টাইমে একটু সেন্স করছে। জি স্যার। বুঝা গেছে? ওকে। সিএসএম এ কয়েক ধরনের আছে, যেমন একটা হচ্ছে ওয়ান পার সিস্টেম। ওয়ান পার সিস্টেম হচ্ছে যে এই যে আমি যে বললাম এই কম্পিউটারটা মেসেজ পাঠানোর সময় এই চ্যানেলটাকে চেক করবে যে ও ফ্রি আছে নাকি ফ্রি নাই। এই চেকটা ও কন্টিনিউয়াসলি করতে থাকবে। ও প্রথম সেকেন্ডে দেখলো যে আচ্ছা ফ্রি আছে নাকি ফ্রি নাই, ও দেখলো ফ্রি নাই, তাইলে ও পরের সেকেন্ডে আবার চেক করবে, তারপরের সেকেন্ডে আবার চেক করবে, মানে কন্টিনিউয়াসলি ও চেক করতেই থাকবে। বুঝা গেছে? জি স্যার। এখন কন্টিনিউয়াসলি চেক করা হচ্ছে ওয়ান পার সিস্টেম যেটা আছে ওইটার মধ্যে করতেছে। এই সেম চেক এটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে প্রপাগেশন ডিলে। কারণ বেসিক্যালি ও চেক করতেছে, ও দেখলো যে নাই, কিন্তু মেসেজ ও পাঠিয়ে দিল, তার সাথে সাথে একটা মেসেজ অন্য জায়গা থেকে আসছিল, ওটা আস্তে আস্তে কলিশন হয়ে গেছে। মানে প্রপাগেশন স্পিড বা প্রপাগেশন টাইমের জন্য বেসিক্যালি এই কলিশনটা হয়। সেকেন্ড ভার্সন হচ্ছে নন পার সিস্টেম। নন পারসিস্টেন্টের মধ্যে কি করবে যে আমি তো পারসিস্টেন্সের মধ্যে কি করছি, কন্টিনিউয়াসলি চেক করছি না যে এটা এই চ্যানেলটা ফ্রি আছে নাকি ফ্রি নাই, বাট জি স্যার। নন পারসিস্টেন্ট একটা র‍্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করে চেক করবে। যেমন ও হইতে পারে যে আমি 5 সেকেন্ড পরে চেক করতেছি। তাহলে এটার মধ্যে অসুবিধা আছে সুবিধা আছে। অসুবিধা হচ্ছে যে আপনি যখন প্রথমবার চেক করলেন তখন দেখলেন যে নেগেটিভ মানে পজিটিভ, যে এই লাইনটা বিজি। প্রথম 0 সেকেন্ডে যখন চেক করছেন তখন বিজি ছিল, ও পরের সেকেন্ডে ফ্রি হয়ে গেছে লাইনটা। কিন্তু আপনি চেক করতে পারবেন কখন, আবার 5 সেকেন্ড পর। 5 সেকেন্ড পর আবার দেখতে পারেন বিজি হয়ে গেছে।
ঠিক আছে? মানে আমি প্রতি সেকেন্ডে চেক করতেছি। অবভিয়াসলি চেক করার মধ্যে একটা টেকনিক আছে, এটার মধ্যেও কস্ট আছে, এফিসিয়েন্সির ব্যাপার আছে। তো এক এক জায়গায় এক এক ধরনের প্রোটোকল ইউজ করা হয়। ওয়ান পারসিস্টেন্ট অবভিয়াসলি ভালো, কারণ কন্টিনিউয়াসলি চেক করতেছে, যে কোনো মোমেন্টে ফ্রি হয়ে যেতে পারে। কিন্তু নন পারসিস্টেন্টে কি, নন পারসিস্টেন্টে আমি একটা নির্দিষ্ট টাইম পর পর চেক করি যে এই লাইনটা ফ্রি আছে নাকি ফ্রি নাই, এটা সেন্স করি। এটা কি বোঝা গেছে? আর বাকি যে প্রসেস পুরোটুকু একই। কোনটা ভালো দুইটার মধ্যে তাহলে? স্যার ওয়ান পারসিস্টেন্ট। ওয়ান পারসিস্টেন্ট তো আমার কন্টিনিউয়াসলি চেক করা লাগতেছে। কন্টিনিউয়াসলি চেক করার মধ্যে একটা অসুবিধা আছে। কন্টিনিউয়াসলি চেকের মধ্যে কি, যে আমি প্রতি সেকেন্ডে চেক করতেছি। কারণ আমি যদি এক সেকেন্ডও ফ্রি পাই, ওই সেকেন্ডে আমি কিন্তু ডেটাটাকে ট্রান্সমিট করে দিতেছি। অন্যান্য কম্পিউটারে কিন্তু সেম, যে এক সেকেন্ড যখন টাইম পাইতেছে, ওটা তো বেসিক্যালি সব কম্পিউটারে কিন্তু পাইতেছে যে এই চ্যানেলটা এই সেকেন্ডে ফ্রি। মানে সমস্যাটা কি বুঝতে পারছেন? যে 5টা কম্পিউটার কন্টিনিউয়াসলি প্রতি সেকেন্ডে চেক করতেছে যে এই লাইনটা ফ্রি নাকি ফ্রি না। তো যখন লাইনটা ফ্রি হবে, এই নোটিফিকেশন কি সবাই পাবে নাকি সবাই পাবে না? সবাই পাবে না স্যার। অবভিয়াসলি সবাই পাবে, কারণ প্রত্যেক সেকেন্ডে সবাই চেক করতেছে। কারণ কন্টিনিউয়াসলি চেক করছে না, যখন ফ্রি হয়েছে তখন সবাই দেখতেছে যে ফ্রি। তাইলে কি হবে, সবাই যখন দেখতেছে ফ্রি, ওরা সবাই একসাথে ডেটা ট্রান্সমিট করে ফেলবে। বুঝতে না পারলে বলুন। স্যার বুঝতে পারিনি। ধরেন এটা হচ্ছে একটা লাইন, এই লাইনের মধ্যে কম্পিউটার আছে। এই কম্পিউটারের মধ্যে এই দুইটা কম্পিউটার কমিউনিকেট করতেছিল এই লাইন দিয়ে। আর ওরা হচ্ছে ডেটা ট্রান্সমিট করবে, তাই ওরা প্রত্যেক সেকেন্ডে চেক করতেছে, কন্টিনিউয়াসলি চেক করতেছে। ওয়ান পারসিস্টেন্ট, ঠিক আছে? ওরা কন্টিনিউয়াসলি কি পাইতেছে, যে এই লাইনটা ফ্রি নাকি বিজি। ফ্রি। বিজি পাইতেছে, যে লাইন মেসেজ পার ট্রান্সমিট হইতেছে না এই দুইটা লাইন, দুইটা কম্পিউটারের মধ্যে। বাকি চারটা তো দেখতেছে যে এই লাইনটা বিজি। জি স্যার। ওকে, তো এই মেসেজটা ট্রান্সমিট করা শেষ, যে সেকেন্ডে শেষ, ওই সেকেন্ডে কি সবাই জানবে না যে এই মেসেজটা, মানে এই লিংকটা ফ্রি? কারণ ওরা তো সবাই কন্টিনিউয়াসলি কি করতেছে। জি স্যার। তাইলে ওরা সবাই যদি ডেটা ট্রান্সমিট করতে থাকে, তাহলে সবাই যখনই, মানে ধরেন 10টা 1 মিনিট 1 সেকেন্ডে ডেটা ট্রান্সমিট করা শেষ হয়েছে বাকি দুই কম্পিউটারের, যেহেতু ওরা সবাই মানে ছিল লাইনে আর চেক করতেছিল, সবাই ওই টাইমে দেখবে যে ফ্রি আছে, সবাই ডেটাকে ট্রান্সমিট করে দেবে। তাইলে কি হলো, এই জায়গায় তার কলিশন আরো বাইরে গেল। বাট নন পারসিস্টেন্ট যেটা, ওইটার মধ্যে কি হতো, ওইটার মধ্যে ধরেন এই কম্পিউটার একবার চেক করছে, ও 5 সেকেন্ড পর আবার চেক করবে। এই কম্পিউটার একবার চেক করছে, ও 2 সেকেন্ড পর আবার চেক করবে। এই কম্পিউটার একবার চেক করছে, ও 10 সেকেন্ড পর আবার চেক করবে। এই কম্পিউটার একবার চেক করছে, ও 15 সেকেন্ড পর একবার চেক করবে। তাইলে সুবিধা কি, যে কোনো দুই কম্পিউটার যদি কমিউনিকেশন করতেছিল, হঠাৎ করে ওদের কমিউনিকেশন শেষ হয়ে যায়, এই কম্পিউটার গুলো নোটিফিকেশন ওইটার যে কখন ফ্রি হইতেছে, এটা নোটিফিকেশন কিন্তু এট এ টাইম একসাথে পাইতেছে, এক এক কম্পিউটার এক এক টাইমে পাইতেছে। তার জন্য নন পারসিস্টেন্ট বেটার কোলিশন ডিটেক্ট করার জন্য, বা কোলিশন যেন অকার না হয় এটার জন্য নন পারসিস্টেন্ট বেটার ওয়ান পারসিস্টেন্ট। এই জিনিসটা না বললে বুঝতে পারবে। জিনিসটা কি বোঝা গেছে, যে নন পারসিস্টেন্ট একটু কম, মানে ওটাকে কি বলে, যে কোলিশন অকার কম হয় কেন? জি স্যার।
এই টাইম গ্যাপ গুলা ডিফারেন্ট হলে একটা কম্পিউটার এক এক সময় পায়। হ্যাঁ, আর কন্টিনিউয়াস থাকলে যখনই খালি হবে সবাই নোটিফিকেশন পেয়ে যাবে যে এটা খালি হয়েছে। তো নিয়ম হচ্ছে খালি থাকলে পাঠিয়ে দিবে, তো খালি থাকলে পাঠিয়ে দিলে আর পলিশন বাড়বে। আরেকটা হচ্ছে পি পি পারসিস্টেন্ট। পি পারসিস্টেন্ট বেসিক্যালি কিছুই না, এই যে আমরা যে নন পারসিস্টেন্ট দেখছি সেম ওই নন পারসিস্টেন্টের মধ্যে একটা টাইম স্লট থাকে, তাহলে ও টাইম ও দেখবে যে ওকে বলে দেওয়া থাকবে যে তুমি এই কম্পিউটার শুধুমাত্র 1 থেকে 5 মিনিটের মধ্যে ডেটা ট্রান্সমিট করতে পারবে। ধরেন 10টা বাজে 1 থেকে 10টা বাজে 5 এই মিনিটটা হচ্ছে অর। আবার সেম রাউন্ড হয়ে যখন 11টা 1 থেকে 11টা 5 পর্যন্ত, 12টা 1 থেকে 12টা 5 পর্যন্ত র্যান্ডমলি যখন ঘুরতে থাকবে ওকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিচ্ছে, এইটুকু টাইমের মধ্যে তুমি ডেটা ট্রান্সফার করতে পারবে। তাহলে অর চেক করা লাগছে সে জায়গায় দুইটা জিনিস, একটা হচ্ছে এই চ্যানেলটা ফ্রি আছে নাকি, আরেকটা হচ্ছে চ্যানেল ফ্রি আছে কোনো সমস্যা নাই, আমি ডেটা ট্রান্সমিট এখনই করতে পারবো না, আমার দেখা লাগবে এই টাইমে আমি ডেটা ট্রান্সফার করার জন্য অ্যালাউড নাকি। তাহলে এই জায়গায় যেহেতু দুইটা জিনিস হিসেবে বুঝছে, আমি যে 3টা পারসিস্টেন্স দেখাইছি তার মধ্যে এই পি পারসিস্টেন্সটা বেশি অ্যাকুরেটলি বা বেশি ভালো কাজ করে কোলিশন যেন অকার না হয় তার জন্য। কারণ এই জায়গায় আমি নন পারসিস্টেন্ট বা ওয়ান পারসিস্টেন্টে কি করতাম, আমি দেখতাম চ্যানেলটা ফ্রি আছে নাকি, আমি যদি সেভ করে বুঝতাম যে এই চ্যানেলটা ফ্রি আছে তখনই আমি ডেটা ট্রান্সমিট করতে পারতাম। কিন্তু পি পারসিস্টেন্টে কি করবে যে আমি ফার্স্টে চেক করব, সেভ করব যে আমার এই চ্যানেলটা ফ্রি আছে নাকি ফ্রি নাই। আমি যদি দেখি যে ফ্রি আছে তাইলে আমার আরেকটা কন্ডিশন চেক করা লাগবে, এইটা এনে কি আমি ডেটা ট্রান্সমিট করতে পারবো। বুঝা গেছে? জি স্যার। এটার সুবিধা আছে যে ওয়ান পারসিস্টেন্টের আমি সুবিধা বলছি, নন পারসিস্টেন্টের আমি সুবিধা বলছি। বাট নন পারসিস্টেন্টের একটা সুবিধা হচ্ছে যে যেহেতু আমি একটা নির্দিষ্ট টাইম পর আমি চেক করতেছি, তাইলে এর একটা এক্সট্রা ডিলে, হালকা ডিলে তৈরি হয়েছে। তো কম্পারেটিভলি এটা ফাস্ট নন পারসিস্টেন্টের থেকে। আর পি পারসিস্টেন্ট হচ্ছে আরো স্লো, কারণ এটার মধ্যে আমি সবসময় ডেটা ট্রান্সমিট করতে পারতেছি। তো বেসিক্যালি সবচেয়ে ফার্স্ট হচ্ছে ওয়ান পারসিস্টেন্ট, নন পারসিস্টেন্ট, তারপরে পি পারসিস্টেন্ট হচ্ছে তারপরে। ফার্স্টের দিক থেকে কোলিশন ডিটেক্ট করার দিক থেকে, কোলিশন ডিটেক্ট করা বা অকারেন্স যদি কম হয় বা ঝামেলা যদি কম হয় ওই দিক থেকে ফার্স্ট হচ্ছে পি পারসিস্টেন্ট, তারপর হচ্ছে নন পারসিস্টেন্ট, তারপর হচ্ছে ওয়ান পারসিস্টেন্ট। দুইটা মানে অপোজিট। পরীক্ষায় এরকম আসতে পারে যে কোনটা ভালো কোন দিক থেকে ভালো, এইসব পুরোপুরি থিওরি আসবে। স্যার ওখানে কি আমরা পয়েন্ট আকারে লিখে দিলে হবে? হ্যাঁ, আমরা প্রবলেম লিখে দিলাম। ছবি আঁকাইতে পারেন যদি নাম্বার বেশি থাকে, ডিপেন্ড করতেছে কত নাম্বারে বলছে। 1-2 এর কোশ্চেন থাকলে জাস্ট পয়েন্ট আকারে লিখে দিলে। ওকে, তারপর হচ্ছে CSMA CD। CSMA CD হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, ঠিকই আছে। এই CD হচ্ছে কলিশন ডিটেকশন, মানে কলিশন ডিটেক্ট করার পর কি করবে। এটা হচ্ছে ধরেন একটা ফ্রেম, এই মেসেজটা আমি পাঠাইছি, এটা হচ্ছে মেসেজ একটা কম্পিউটার পাঠাইছি। এটা হচ্ছে ট্রান্সমিশন টাইম বা ট্রান্সমিশন পিরিয়ড। এই মেসেজটা যখন শেষ হবে, এই মেসেজ শেষ হওয়ার ইমিডিয়েট সাথে সাথে আমি মেসেজ পাঠাবো, বা এই মেসেজ ফেল হওয়ার ইমিডিয়েট সাথে সাথে আমি ওটাকে রিট্রান্সমিট করব। এই যে পিওরাল বা স্লটেড এর মধ্যে একটা র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম ও বসে থাকতো না, এক্সাক্ট সেম, যে আমি এটাকে একটা গ্যাপ দিই। এই গ্যাপটাকে বলা হচ্ছে কন্টেন্ট
জেনারেশন টাইম। মানে আমি যদি এই মেসেজ পাঠানোর সাথে সাথে আরেকটা মেসেজ পাঠাই, অসুবিধা হচ্ছে কি যে এই মেসেজ পাঠানো শেষ হয়ে যাওয়ার পরে এই মিলি সেকেন্ডের মধ্যে হাজার হাজার কম্পিউটার নোটিফাই হয়ে গেছে যে এই চ্যানেলটা এখন ফ্রি হয়ে গেছে। তাহলে আমি যদি সাথে সাথে আরেকটা মেসেজ পাঠাতে যাই, মেসেজ পাঠাতে যাই দেখবো যে এই মেসেজটা অন্য কোনো মেসেজের সাথে ওভারল্যাপ করতে কলিশন হচ্ছে। কারণ সবাই তো চেক করতেছে যে এই লাইনটা ফ্রি নাকি। তো বেসিক্যালি যদি লাইনটা যদি এট এ টাইম বিজি থাকে, সবাই পাইতেছে বিজি, তারপর যখনই ফ্রি হইতেছে কেউ না কেউ তো বুঝতেছে যে এই লাইনটা ফ্রি হয়ে গেছে, ইমিডিয়েটলি ও মেসেজটা ট্রান্সমিট করতেছে। তাইলে আমি যে কম্পিউটার মেসেজ পাঠাইতেছিলাম তখন, তাইলে আমার কি বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে, আমি একটা মেসেজ পাঠাইছি, আমার ধরে নেওয়া লাগবে এই মেসেজ শেষ হওয়ার পর অন্য একটা মেসেজ পাঠাইতেছে। তার জন্য আমি ইমিডিয়েটলি মেসেজটা পাঠাবো না, আমি কিছুক্ষণ ডিলে করবো, ডিলে করার পর আবার সেন্স করবো যে ফ্রি আছে নাকি, তারপর আমি মেসেজটা পাঠাবো। মানে আমি কন্টিনিউয়াসলি অনেকগুলো ফ্রেম একসাথে পর পর পাঠাইতে থাকবো, তাই ওই জিনিসটা করলে হবে। আর বলতে পারে যে এই মানে এই জায়গায় যে খালি জায়গাটুকু আছে, এই খালি জায়গাটুকু কি বলে, তো কন্টেনশন পিরিয়ড। এটা কন্টেনশন এলিমেন্টটা কিছু র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম আমি খালি রাখছি জিনিসটাকে। তারপর আমি আরেকটা ফ্রেম পাঠাইছি, তারপর আমি আবার খালি রাখছি, আবার ফ্রেম পাঠাইছি। এখন এমন একটা টাইম যদি হয় যে যে টাইমে কেউই ডেটা ট্রান্সমিট করতেছে না লিংকে, ওই টাইমটাকে বলা হয় আইডিয়াল টাইম। এই টাইমে ডেটা ট্রান্সমিট হয় না, আবার আরেকটা ফ্রেম পাঠাইছি। তাহলে এই ফ্রেম যখন পাঠাইতেছে তখন তো রাস্তাটা ব্যস্তই। আর মাঝখানে যে লাইনগুলো আছে, যে গ্যাপ, ওই গ্যাপকে বলা হচ্ছে কন্টেনশন টাইম। আর যে টাইমের মধ্যে কোনো মেসেজ ট্রান্সমিট হইতেছে না, এই জায়গায় কোনো চ্যানেলে মানে কোনো ডিভাইস ওই চ্যানেলে ডেটা ট্রান্সমিট করতেছে না, কতটুকু টাইমকে বলা হচ্ছে আইডিয়াল টাইম। বেসিক্যালি যদি বেশি কিছু আসলে যে এই টাইমগুলোর সম্পর্কে বলতে পারবে যে কোনটা কি। তো আপনি তখন আপনি বলতে পারেন যে সিএসএম এর সিডি কিভাবে কাজ করে, তখন আপনি যে ফ্রেম দিয়ে বলবেন যে প্রত্যেকটা ফ্রেমের মাঝখানে একটা গ্যাপ থাকে বা একটা র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করে, তারপর পরে ডেটা ট্রান্সমিট করে। সুবিধা কি অসুবিধা কি এগুলো বলবো। আচ্ছা, সিএসএম এ সিএ কলিশন ডিটেকশন, কলিশন অ্যাভয়েডেন্স, এই দুইটা ম্যাথ আছে স্লাইডে। স্লাইড কেউ দেখছিলেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, আপাতত আপনাদের এই স্লাইড থেকে সিএসএম এর সিডিসি এর ম্যাথ যেটা আছে, এফিশিয়েন্সির একটা ম্যাথ আছে, জিনিসটা অনেক সোজা বাট পরীক্ষা আসে নাই শুনছি আমি, তো করার দরকার নেই। তো আমি নেক্সট যে টপিক আছে ওই টপিকে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে কন্ট্রোল অ্যাক্সেস। কন্ট্রোল অ্যাক্সেস এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস ছিল, তারপর হচ্ছে কন্ট্রোল অ্যাক্সেস। তো এখন আমি কন্ট্রোল অ্যাক্সেস দেখাবো। কন্ট্রোল অ্যাক্সেস কি আছে? আর সিএসএম এর সিএ টা স্যার থিওরিটা দেখা লাগবে না স্যার আমাদের? লাগবে না।
আমাকে একটু স্লাইডটা স্যার আমাদের তো টোটাল 6টা স্লাইড আছে না? আপনাদের টোটাল 4টা চ্যাপ্টার, বিএলসি তে স্লাইড মেবি 2টা করে তাহলে 8টা বা কোনটার একটা করে স্লাইড থাকলে 10 এর কালেকশনে যেমন একটা স্লাইড, একসাথে মানুষ। হ্যাঁ তাহলে একটা। আচ্ছা, তো কন্ট্রোল এক্স যেটা আছে, কন্ট্রোল এক্স এর মধ্যে 3টা প্রোটোকল আছে, 3টা প্রোটোকল শুধুমাত্র কিউবে, যেটার মধ্যে স্লাইডের ম্যাথ নাই, কোনো জায়গায় মানে কোনো ম্যাথই করা লাগবে। একটা হচ্ছে রিজার্ভেশন, একটা হচ্ছে পোলিং, আর একটা হচ্ছে টোকেনাইজেশন। আচ্ছা, কন্ট্রোল এক্সেস এর মধ্যে কি আমরা তখন একটা চ্যানেলের মধ্যে যখন কমিউনিকেশন দেখাচ্ছি, কমিউনিকেশন করার সময় একটা কম্পিউটার যে কোনো টাইমে কমিউনিকেট করতে হচ্ছে, ঠিক আছে? তো তার জন্য জিনিসটা র্যান্ডম ছিল, যে আমি র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারতেছি ওই চ্যানেলটাকে। এখন নাম দেয়া আছে যে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স মানে কি? তাইলে এটার মধ্যে কি করা লাগবে? নাম দেখে একটা গেস করেন যে কন্ট্রোল এক্সেস প্রোটোকলের মধ্যে কি হইতে পারে। স্যার প্রোটোকলটা নতুন রাখা লাগবে। জিনিসটা হচ্ছে আমি যে র্যান্ডম অ্যাক্সেসে মেসেজ পাঠাইতেছিলাম, যে কোনো সময় যে কেউ মেসেজ পাঠাইতেছিল বা চ্যানেলটাকে ইউজ করতেছিল, কন্ট্রোল অ্যাক্সেস সেটা পারবে না। কন্ট্রোল অ্যাক্সেসে কোনো কেউ না কেউ একজন কন্ট্রোল করবে জিনিসটা, ঠিক আছে? তো রিজার্ভেশন জিনিসটা কি? ধরেন আমার কাছে 3টা কম্পিউটার আছে, ডিপেন্ড করতেছে কয়টা কম্পিউটার আছে আমার ওই নেটওয়ার্ক। তো ওই নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার আছে ওইটার উপর বেসিস করে একটা রিজার্ভেশনের বিটটা পাঠানো হবে সব কম্পিউটারে। এটা হচ্ছে ব্রডকাস্ট মেসেজ। ধরেন রিজার্ভেশন বিট কি? যে জায়গায় 3টা কম্পিউটার আছে তাহলে 3টা বিট পাঠানো হয়েছে সবগুলো শূন্য দিয়ে, ঠিক আছে? এই মেসেজটাকে বা এই ফ্রেমটাকে এই নেটওয়ার্কের মধ্যে ব্রডকাস্ট করা হবে, মানে হচ্ছে সবাই এই সব কম্পিউটারগুলো এই মেসেজটাকে পাবে। এখন ফার্স্ট কম্পিউটার যদি বলে যে আমার কাছে ডেটা আছে, আমি নেক্সট যে ইটারেশন হবে বা নেক্সট যে ডেটা ট্রান্সমিট করা লাগবে তখন আমাকে দিও যে আমি ডেটা ট্রান্সমিট করব। এইটা যদি হয় তাহলে ও এই ফ্রেমটাকে নিয়ে ওর যে সিরিয়াল আছে ওই সিরিয়ালে 1 করে দিবে। জিনিসটা কি বুঝা গেছে? স্যার বুঝিনি। আচ্ছা আরেকবার ধরেন এই ফ্রেমটা সেকেন্ড কম্পিউটারে গেছে, মানে এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র বুকিং করা, যেমন আমি সিট বুক করতেছি ওই রকম, যে আপনার 2 নাম্বার কম্পিউটারের সিট হচ্ছে এটা। 2 নাম্বার কম্পিউটার হলো, আচ্ছা আমার কাছে তো কোনো ডেটা নাই বা আমি এখন আইডিয়ালি থাকবো, আমি কাউকে মেসেজ ট্রান্সমিট করব না, তাহলে ও শূন্য যেটা আছে শূন্যই থাকবে, ও এটাকে আবার ট্রান্সমিট করে দিবে। তারপর আবার 10 পাইছো, এই কম্পিউটারের নাম্বার হচ্ছে 3, ঠিক আছে? ও এখন বলল ওর কাছে এখন ডেটা আছে, তাহলে ও কি করবে? ওই 0 কে 1 করে দিবে। বেসিক্যালি একটা ফ্রেম, যে ফ্রেমটা শুধুমাত্র বুকিং করার জন্য, যতগুলা কম্পিউটার আছে ততগুলা বিট শূন্য দিয়ে একটা ফ্রেম বানানো হবে, ওই ফ্রেমটাকে ট্রান্সমিট করা হবে সব কম্পিউটারের কাছে যাবে। এটা যাওয়ার পর যে কম্পিউটার চাবে যে আমি ডেটা ট্রান্সমিট করতে চাই, ওই কম্পিউটার ওর পজিশনে 0 কে 1 করে দিবে। জিনিসটা কি বুঝা গেছে? সেকেন্ডটাতে আইডিয়াল টাইম ছিল বলে কোনো প্রকার ডাটা চেঞ্জ করেনি, থার্ডটাতে ছিল না বলে থার্ডটাতে ডাটা চেঞ্জ করছে। না, সেকেন্ডটা ডেটা ট্রান্সমিট করতে চাচ্ছে না, ওর কাছে কোনো মেসেজ নাই, কাউকে যে মেসেজ পাঠাবে পাঠাবে না। তার মানে
এই জিনিসটা বেসিক্যালি যে আমাদের শেয়ার লিঙ্কটা আছে ওই লিঙ্কটা বুক করার জন্য আমি একটা স্লট বা একটা ঘর কেটে দিয়ে দিছি। ওকে জাস্ট বলা হয়েছে যে তুমি যদি ডেটা ট্রান্সমিট করতে চাও তাহলে তুমি তোমার পজিশনে টিক চিহ্ন দাও। ও এরকম দুটো টিক চিহ্ন দিবে। এখন 10টা কম্পিউটারের মধ্যে 2টা কম্পিউটার চায় যে ডেটা ট্রান্সমিট করতে, তাহলে ওই 2টা কম্পিউটারে 1 থাকবে, বাকিগুলো কম্পিউটারের যে পজিশন আছে ওগুলোর মধ্যে 0 থাকবে। তো পুরোটা যখন ঘুরে আসবে, আসার পর ওই ফ্রেম থেকে ডিসাইড করা হবে যে কার কার এই চ্যানেলটা দরকার। তারপরে বিভিন্ন ধরনের অ্যালগরিদম আছে, ঠিক আছে, যেগুলো সিলেবাসে ভাই স্লাইড হবে, যে কোনো অ্যালগরিদম বা কাজের উপর ভিত্তি করে যে কার প্রায়োরিটি বেশি, কোন কম্পিউটার বেশি ইম্পর্টেন্ট, এইসব অনেক কিছু আছে। বা সিরিয়াল ওয়াইজ হইতে পারে যে ফার্স্ট কম্পিউটার আগে করবে, পরের কম্পিউটার তারপরে। তো যে কোনো উপায়ে ওই জিনিসটাকে স্লট করা হয়। যেমন এখন আমি একটা মেসেজ পাইছি 101, তার মানে আমি বলতেছি যে সেকেন্ড কম্পিউটার যে আছে ওর এই চ্যানেল ব্যবহার করার দরকার নেই। এখন আছে 2টা কম্পিউটার, এখন আমি সিরিয়াল ওয়াইজ যদি দিই তাহলে আমি ফার্স্ট কম্পিউটারকে, যেহেতু আমি জানি যে ফার্স্ট কম্পিউটার ডেটা ট্রান্সমিট করতে চাইছে, তাহলে আমি এই চ্যানেলটাকে ফার্স্ট কম্পিউটারকে দিব। এই চ্যানেলটা বা এই কম্পিউটারটা এই লিঙ্কটা ব্যবহার করতে শেষ, তারপর আমি দেখবো যে আর কোন কম্পিউটার চাইছে, তখন কিন্তু যে থার্ড কম্পিউটার চাইছে, তাহলে আমি থার্ড কম্পিউটারকে তারপরে দিলাম। এটা হচ্ছে কন্ট্রোল অ্যাক্সেস প্রটোকল, যেটা ফার্স্টটা হচ্ছে রিজার্ভেশন। যদি না বোঝেন তাহলে কোশ্চেন করেন। স্যার মানে এখানে হচ্ছে আমার 1 দ্বারা বোঝাচ্ছে যে ও ট্রান্সমিট করতেছে এর জন্য 1, আর সেকেন্ডটা করতেছে না বলে সেকেন্ড ট্রান্সমিট করতেছে না, ট্রান্সমিট করতে চাচ্ছে। চাচ্ছে জি জি স্যার। পোলিং কি? পোলিং হচ্ছে ধরেন আপনাদের রোল করার মতো। অ্যাটেন্ডেন্স কিভাবে নেওয়া হয়? নাম ডেকে ডেকে বা রোল ডেকে ডেকে না, নাম ডেকে ডেকে সেম ওইটাই। যে এখন এই কম্পিউটার গুলো আছে, এই জায়গায় কোনো না কোনো একটা কম্পিউটার, যেটাকে বলা হয় মাস্টার কম্পিউটার বা মাস্টার নোড, এগুলো হচ্ছে নোড একটা। ও জিনিসটাকে কন্ট্রোল করবে যে ও এখন একটা একটা করে ডাকবে, যে ফার্স্ট কম্পিউটারকে ডাকবে, যে ফার্স্ট কম্পিউটার কি ডেটা ট্রান্সমিট করতে চায় নাকি চায় না। যদি চায় তাহলে ওকে দিবে। সেকেন্ড কম্পিউটারটা ডাকবে, সেকেন্ড কম্পিউটারকে ডেটা অ্যাক্সেস করতে চায় নাকি করতে চায় না। যদি করতে না চায় তাহলে তারপর একটা ডাকবে। এইভাবে, ঠিক আছে। যে আমি এই সিরিয়াল ওয়াইজ যে ডাকবে এরকম না, যে কোনো অ্যালগরিদম হতে পারে। আমি বেসিক্যালি বোঝানোর জন্য সিরিয়াল ওয়াইজ বলছি। ও র্যান্ডমলিও ডাকতে পারে বা ও প্রায়োরিটির উপর বেসিস করতে পারে। 3 নাম্বার কম্পিউটার সবচেয়ে বেশি প্রায়োরিটি আছে, ও ডেটাগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, ওরই ফার্স্ট ট্রান্সমিট করা লাগে, তাহলে ওকে আগে ডাকবে। এরকম মানে বেসিক্যালি এটার মধ্যে ওইরকম তো মানে 1-1 দেওয়ার কোনো সিস্টেম নেই। এক একটা কম্পিউটারকে ডাকা হবে বা একটা কম্পিউটারের কাছে একটা বিট পাঠানো হবে যে তুমি এখন ডেটা ট্রান্সমিট করো। যদি ওর কাছে না থাকে, মানে ডেটা না থাকে, ট্রান্সমিট করতে না চায়, ও পরের জন্য করবে। এরকম এটাকে বলা হচ্ছে পোলিং। মানে একজনই থাকবে নোড যে কন্ট্রোল করবে সবকিছুকে, ও যাকে ট্রান্সমিট করতে বলবে ওই ট্রান্সমিট করবে। এখন যাকে ও ট্রান্সমিট করতে বলছে ওর কাছে যদি ডেটা না থাকে, যে মাস্টার নোড আছে ও নেক্সট জনকে ডাকে। এরকম বুঝা গেছে? সবগুলোরই কিছু অসুবিধা সুবিধা আছে, এগুলো একটু দেখেন। যেমন রিজার্ভেশনের একটা অসুবিধা হচ্ছে, রিজার্ভেশনে যে এই ফ্রেমটা দেওয়া হয়েছে এই ফ্রেমটা পুরো ট্রাভার্স করে ঘুরে আসা লাগবে। যদি 100টা কম্পিউটার থাকে, সবগুলো কম্পিউটারের কাছে যে আসলে বুঝতে পারবো আমি কোন কম্পিউটার ডেটা ট্রান্সফার করতে চাই, কোন চায় না। এটা হচ্ছে একটা অসুবিধা। পোলিং এর অসুবিধা কি? পোলিং এর অসুবিধা হচ্ছে যে মাস্টার নোড ও যদি কোনো কারণে ফেল হয়ে যায়, ঠিক আছে, যে এটা তো একটা ধরেন একটা কম্পিউটার, এই কম্পিউটার নষ্ট হয়ে গেল, তাহলে কে ডাকবে? তাহলে এই নেটওয়ার্কটা কাজ করবে না বা শেয়ার মিডিয়ামে বসে থাকবে, কেউ ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে পোলিং এর অসুবিধা। টোকেনাইজেশনের মধ্যে কি, যে একটা বিট থাকবে বা একটা টোকেন থাকবে, যে টোকেনটা ইন্ডিভিজুয়াল, এমন মানে ইন্ডিপেন্ডেন্ট আর কি, কোন একটা কম্পিউটার জেনারেট করতেছে এরকম। ধরেন এই জায়গায় একটা অনেকগুলো নেটওয়ার্ক আছে, মানে ডিভাইস আছে, যে কোনো এক জায়গা থেকে এই টোকেনটাকে ছাড়া হবে। ধরেন যার কাছে টোকেন থাকবে সেই এই চ্যানেলকে ব্যবহার করবে,
যে ওর কাছে চ্যানেল টোকেন আছে, এই কম্পিউটার গুলো কিছুই করতে পারবে না এখন, শুধুমাত্র এই কম্পিউটার ডেটা ট্রান্সমিট করতে পারবে। ওর ডেটা ট্রান্সমিট করা শেষ, ও এই টোকেনকে পাস করে দেবে তারপরে ওর কাছে যখন টোকেন আসছে শুধুমাত্র এই কম্পিউটার ডেটা ট্রান্সমিট করতে পারবে, বাকি কোনো কম্পিউটার ডেটা ট্রান্সমিট করতে পারবে না। তারপর আবার এটাকে ছেড়ে দিবে। এইটা হচ্ছে টোকেনাইজেশন। মেইনলি এই তিনটা তিনটা প্রসেসই এই মাঝখানে যে লাইনটা আছে ওই লাইন কে ব্যবহার করবে এই জিনিসটাকে কন্ট্রোল করতেছে। ঠিক আছে, এটার অসুবিধা আছে যে কেউ একজন একটা টোকেন পাওয়ার পর ও মেসেজও পাঠাইলো না, আবার 500 জনকে দিয়েও দিল না, তাইলেও এই নেটওয়ার্কটা কাজ করবে না। ঠিক আছে, প্রত্যেকটারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। বেসিক্যালি আপনাদের ছোট কোশ্চেন আসবে এটা থেকে যে 2-3 লাইন লেখা লাগবে কোনটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে কন্ট্রোল অ্যাক্সেস প্রোটোকল, যদি না বোঝেন তাহলে কোশ্চেন করবেন। আচ্ছা, আমি আরেকবার রিক্যাপ করি। রিজার্ভেশন, যেটার মধ্যে একটা ফ্রেম পাঠানো হবে, ফ্রেমটার লেন্থ ডিপেন্ড করতেছে ওই নেটওয়ার্কে কতগুলো কম্পিউটার বা কতগুলো ডিভাইস কানেক্টেড আছে। যতগুলো ডিভাইস ততগুলো বিট দিয়ে একটা ফ্রেম পাঠানো হবে। যে কম্পিউটার ডেটা ট্রান্সমিট করতে চায় ওই কম্পিউটার ওর পজিশনে 0 কে 1 করে দেবে, যে কম্পিউটার চায় না 0 থাকলে 0 হয়ে যাবে। তো এটা পুরো ঘুরে আসার পর যখন ওই বিটটা চেঞ্জ হওয়ার পর একটা বিট পাওয়া যাবে, ওই বিটের মধ্যে বোঝা যাবে যে কোন কম্পিউটার ডেটা ট্রান্সমিট করতে যাচ্ছে, কোন কম্পিউটার ডেটা ট্রান্সমিট করতে যাচ্ছে। বেসিক্যালি এইটা দিয়ে হচ্ছে বোঝা যায় যে মানে কন্ট্রোল করা যায় যে আমি লাইনটাকে কাকে দিব। এক মিনিট আমার একটু জি স্যার শুনছি। একটা হচ্ছে পোলিং। পোলিং কি? পোলিং এর মধ্যে কোনো এরকম ফ্রেম পাস করা নাই, যেহেতু ফ্রেম পাস করলে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এক জায়গা থেকে পুরো ঘুরে আবার আসা লাগবে, তারপরে ডিজিটাল ট্রান্সমিশন শুরু হতে পারবে। তো পোলিং এর মধ্যে কি একটা নোড মেইন ক্যারেক্টার প্লে করে, যে নোডটা একজনের ভিতরে ডাকে তারপর ওই চ্যানেলকে অ্যাক্সেস করতে দেবে। যেগুলো ফার্স্ট কম্পিউটারে লাগে ডেটা ওই কম্পিউটারে ডেটা ট্রান্সমিট না করে সেকেন্ড কম্পিউটারে ডেটা আসবে, এরকম করে ডেটা ট্রান্সমিট করা বা কন্ট্রোল করা হয় ওই শেয়ার মিডিয়ার। সেটার মধ্যে ডিজিটাল যে মেইন নোডটা আছে কোনো কারণে ওই মেইন নোডটা যদি ফেল করে তাহলে কাউকে ডাকা হবে না, কেউ মেসেজ পাঠাই যাবে। টোকেনাইজেশন কি? টোকেনাইজেশনের মধ্যে যেহেতু ওইটার মধ্যে একটা কম্পিউটারকে মেইন পাওয়ার দিয়ে টোকেনাইজেশন এই জিনিসটা দেওয়া হয়। একটা টোকেন থাকে, ওই টোকেন যার কাছে থাকে সেই পাওয়ার, যার কাছে থাকে সে ডেটা ট্রান্সমিট করবে, আর ডেটা ট্রান্সমিট করা শেষ হলে টোকেন পাস করে দিবে, পরের জন্য যদি পায় তাহলে পরের জন্য দিতে। এটার মধ্যে আরেকটা সুবিধা আছে, কেউ যদি কোনো কারণে এই টোকেনটা নিজের কাছে রাইখা দেয়, ভুলে গেছে যে আমি পাস করে দেন, ডেটা ট্রান্সমিট করতে হবে, টোকেন পাস করতে হবে, তাহলে চ্যানেলটা আইডিয়াল অবস্থায় আছে কিন্তু কেউ ডেটা ট্রান্সমিট করতে পারছে। এইটার একটা মানে সলিউশন আছে, একটা ফিক্সড টাইম ধরা থাকে, যে এই টাইমে বেশি যদি কেউ টোকেনটা নিজের কাছে রেখে দেয় অটোমেটিক্যালি রিস্টার্ট হয়ে যাবে বা কোনো কারণে চলে যাবে। এই টাইপের ফিচারটা হচ্ছে যেটা এই মানে রিমুভ করা যায়। তো এই তিনটা যদি কোশ্চেন বলবেন স্যার এই যে টোকেন পাসিং এর বিষয়টা। টোকেন পাসিং বেসিক্যালি একটা স্পেশাল বিট বা স্পেশাল ফ্রেম, যে ফ্রেম যে কম্পিউটারের কাছে থাকবে ওই ফ্রেমটা যে কম্পিউটারের কাছে থাকবে ওই কম্পিউটারে ওই টাইমে ওই মিডিয়ামটাকে ইউজ করতে পারবে, মানে ডেটা ট্রান্সমিট করতে পারবে। কারণ অর্ডিনারি ট্রান্সমিট করা শেষ ও আরেকজনকে দিবে, যার কাছে থাকবে সে ডেটা মানে এইভাবে বুকে থাকে। স্যার ওই যে সলভটা যে বললাম স্যার, কেউ যদি টোকেন পাস না করে তাহলে স্যার সলভটা কিভাবে হবে স্যার? ওইটা টোকেন পাস যদি না করে তাইলে
একটা ফিক্সড টাইম ধরা থাকে, ধরেন ম্যাক্সিমাম টাইম হতে যাচ্ছে 10 মিনিট। এখন একটা কম্পিউটারে যদি টোকেনটা নিজের কাছে রেখে দিয়ে দেখে যে মানে 10 মিনিটের বেশি হয়ে যায় টোকেন নিজের কাছে রেখে, তাইলে অটোমেটিক ওই টোকেন আবার ওর কাছে ওটাই ভ্যালিড থাকে, নতুন একটা টোকেন জেনারেট করে অন্য আরেকজনের কাছে যাবে, আবার সেম প্রসেস। বুঝা গেছে? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তাহলে কয়টা গেল? কয়টা গেল? স্যার দুইটা গেছে স্যার। তারপর হচ্ছে চ্যানেলাইজ, দুইটা গেছে, একটা হচ্ছে র্যান্ডম, একটা হচ্ছে কন্ট্রোল, তারপর হচ্ছে চ্যানেলাইজেশন। চ্যানেলাইজেশনের মধ্যে ক্লাসে মনে হয় পড়ানো হয়েছে কিছু, পড়ানো কি হয়েছে? না স্যার, ও সেকশনে স্যার মানে ক্লাসে হয় নাই স্যার, এই চ্যাপ্টারে স্যার। এই চ্যাপ্টারের পড়ানো হয় না, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে এফডিএমএ, একটা হচ্ছে টিডিএমএ, একটা হচ্ছে সিডিএমএ। প্রত্যেকটার মধ্যে পার্ট পার্ট আছে। ফার্স্টটা কি ছিল? ফার্স্টটা ছিল পিওর এলওএস, স্লটেড এলওএস। সেকেন্ডটা কি ছিল? যে রিজার্ভেশন পলি টোকেন। থার্ডটা যেটা আছে এটার মধ্যে তিনটা, এফডিএমএ, টিডিএমএ, সিডিএমএ। এখন আপনারা কয়টা জায়গায় একটা জিনিস শিখছেন যে মাল্টিপ্লেক্সিং, ক্লাস করছেন না মাল্টিপ্লেক্সিং? জি স্যার। কি করে যে অনেকগুলো লাইন থাকে, এই জায়গায় মাল্টিপ্লেক্স হয়, এই জায়গায় ডিমাল্টিপ্লেক্স হয় অনেকগুলো লাইন, তাই না? জি স্যার। তো দেখেন এই চ্যানেলটা দিয়ে যে ডেটাগুলো গেছে, কতগুলো ডিভাইস এই চ্যানেলটা ব্যবহার করতে হবে? এই একটা যে চ্যানেল আছে বা একটা তার আছে, এই তারটা কয়জন ব্যবহার করবে, কয়টা ডিভাইস? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার পাঁচটা। স্যার চাইতেছে তো তার মানে এই পাঁচটা ডিভাইস একটা চ্যানেলকে ব্যবহার করতেছে, তার মানে অবভিয়াসলি এটা একটা শেয়ার চ্যানেলকে পাঁচটা ডিভাইস ব্যবহার করতেছে। তাই এফডিএমএ, টিডিএমএ আপনারা করছেন এক্সাক্ট সেম, কোনো চেঞ্জ নাই, 100 সেম জিনিস। এই দুটো করছেন? জি স্যার। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, টিডিএম টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ক্লাসে যা পড়ানো হয়েছে এক্সাক্ট এফডিএম, টিডিএম, এফডিএম, টিডিএম সেম। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি ডিভিশন, টাইম ডিভিশন, এই জিনিসটা হচ্ছে নিচে। এই দুইটা রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, যেহেতু ডিগ্রি করার টাইম নেই কারণ পড়ানোই পাচ্ছি, তো এই দুইটা রিলেটেড যদি ছোট ছোট করে একটা কোশ্চেন থাকে তাহলে আমি অ্যানসার দিই। প্রশ্ন করব। বেসিক্যালি স্যার আমি যখন ঠিক আমরা টিডিএমএ মানে আউটপুট হিসেবে 1 2 ইনপুট হিসেবে 1 2 3 পড়েছিলাম, কিন্তু আমরা একটা কোশ্চেন দেখলাম মানে ক্যারেক্টার দেওয়া আছে মানে হ্যালো, সেক্ষেত্রে আমরা কিভাবে নেব? তাতে সমস্যা নাই, টিডিএম এর ধরুন এই জায়গায় তিনটা কম্পিউটার আছে, একটা হচ্ছে হ্যালো এভরিওয়ান, তিনটা ডেটা, ঠিক আছে? এই জায়গায় টাইম ডিভিশন করা আছে। কোশ্চেনে বলা থাকে যে এট এ টাইম মানে টাইম যে স্লট দেয়া আছে ওই টাইম স্লট বলা থাকে যে এই টাইম স্লটটা হচ্ছে 2 সেকেন্ড। তারপর বলে দিল যে এক একটা বিট বা এক একটা ক্যারেক্টার ট্রান্সমিট করতে 1 সেকেন্ড টাইম লাগে। এগুলো হচ্ছে সিনারিও।
কি বলছে যে একটা বিট ট্রান্সমিট করতে 1 সেকেন্ড টাইম লাগে, টাইম স্লট যে ভাগ করা আছে ওই টাইম স্লট কত থেকে 2 সেকেন্ড। 2 সেকেন্ড। তাইলে প্রত্যেক 2 সেকেন্ডে প্রথম 2 সেকেন্ড ও পাবে, পরের 2 সেকেন্ড ও পাবে, পরের 2 সেকেন্ড ও পাবে। তাইলে এই 2 সেকেন্ড প্রথম 2 সেকেন্ডে কয়টা বিট নিতে পারবে? দুইটা বিট নিতে পারবে, কারণ 1 সেকেন্ডে একটা বিট। তাইলে ও ফর ফার্স্ট দুইটা বিট যে এইচ ই এই দুইটাও প্রথম 2 সেকেন্ডে নিতে পারবে। তাহলে এটি বাদ, এটি কেস। তারপর পরেরটার মধ্যে ইভি ইভি, তারপরেরটার মধ্যে ওএন। তাহলে এই পুরোটা মিলে একটা ফ্রেম, এই ফ্রেমটা ফার্স্ট থেকে, তারপর আবার সেম এটার মধ্যে ডাবল এল, এটার মধ্যে ই আর, এটার মধ্যে ই গেছে বাকি আর নাই খালি, তারপরে এটার মধ্যে ডাব্লিউ আছে, তাহলে এটার মধ্যে ডাব্লিউ গেল, তারপরে এটার মধ্যে ওয়াই গেল, তারপরে এটার মধ্যে খালি গেল, খালি গেল। তো এইভাবে ট্রান্সমিট হওয়ার পর আবার এই সাইডে সেম। বেসিক্যালি পরীক্ষা আপনাকে এই ফ্রেমটাকে ভাগ করে দেখানো হবে যে কোন ফ্রেমের মধ্যে কোন চ্যানেলের কত গেছে। জাস্ট আপনি কোন সিনারিও দেখবেন টাইম থাকে থেকে ভাগ করা। স্যার এখানে 2 সেকেন্ড দ্বারা কি দুইটা ডাটা মানে দুইটা ক্যারেক্টার বিটকে বোঝাচ্ছে? না, টাইম ডিভিশন, তাই না? আপনার তো একটা টাইম দ্বারা ভাগ করে দেওয়া লাগবে এটাকে। আপনি স্লাইড যখন দেখবেন তখন দেখবেন যে টাইম দিয়ে ভাগ করা আছে। ওই টাইমটা ওরা বলে দিয়েছে যে এই টাইমটা হচ্ছে 2 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড যাই থাকুক। তো আপনার দেখা লাগবে এই 2 সেকেন্ডের মধ্যে আপনি কয় বিট নিতে পারবেন ওনারা। এই ক্ষেত্রে আমরা বলছি যে 1 বিট নিতে পারবেন, মানে 1 সেকেন্ডে 1 বিট নিতে পারবেন। তাহলে আমি 2 সেকেন্ডের টাইম স্লট ভাগ করলে প্রত্যেক স্লটে ও দুইটা করে ক্যারেক্টার নিতে পারবে, কারণ একটা ক্যারেক্টার দিতে 1 সেকেন্ড লাগে। এটা পরীক্ষায় যে কোনো নাম্বার দিতে পারবে। আপনার বেসিক্যালি কাজ হচ্ছে যতগুলো চ্যানেল আছে প্রত্যেকটা থেকে কতটুকু পরিমাণ বিট নিয়ে এই জায়গায় একটা করে ফ্রেম বানানো। এই ফ্রেমটা ঠিক আছে নাকি এটার উপর নির্ভর করতেছে আপনার পরীক্ষা অ্যান্সার হয়েছে নাকি হয়। আর এখানে ফ্রেমটা কোন অর্ডারে লিখতে হবে? ফ্রেমটা হচ্ছে ফার্স্ট বিট ফার্স্টে থাকবে, মানে ফার্স্ট ফ্রেম। এই জায়গাতে আমি ভাগ করছি, প্রথম ভাগ নিচ্ছি প্রথম সেকেন্ড, তাইলে এটা সবার আগে থাকবে লাইনে, এই যে এটা সবার আগে থাকবে, এটা শেষ, তারপরে এটা 2 নাম্বার, তারপরে 3 নাম্বার। মানে আপনি যদি লেখার দিক থেকে দেখেন লেফট থেকে রাইটে, তাহলে ডিসেন্ডিং অর্ডারে থাকবে, কারণ ও সবার আগে পৌঁছাইতেছে না, ও সবার আগে তো ডি মাল্টিপ্লেক্স হইতেছে। কারণ আমি যখন ডি মাল্টিপ্লেক্স করব এইচ ই ওকে দিব, তারপর ই ভি ওকে দিব, তারপর ও এন দিব, তারপরে ফ্রেম পাইলে এই জায়গায় অ্যাড হবে, ঠিক আছে? ডাবল এল তারপরে অ্যাড হবে। এখন যদি ডাবল এল আগে এসে পড়ে এইচ ই পরে আসে তাহলে তো হবে না। ফ্রেমের এই সিনক্রোনাইজেশন যেন ঠিক থাকে, যাকে আমি ফার্স্টে ডিভাইড করছি তার ফ্রেমটা সবার আগে থাকে, সবার আগে পৌঁছানো লাগবে এই মাল্টিপ্লেক্সিং এর। না বুঝতে পারলে বলুন, এটা ইম্পর্টেন্ট। আপনার সেটা কি টিডিএম ছিল? এটা টিডিএম ছিল, এফডিএম টিডিএম আগে দেখ আমি একটু বলে নেব, এফডিএম টিডিএম তারপর আরেকটা কি ছিল? এই তিনটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এফডিএম টিডিএম, কারণ ওয়েভলেন্থ নিয়ে বেশি কিছু কিন্তু লেখা নেই, স্লাইডেও নেই, বইও নেই, ঠিক আছে? তো পরীক্ষায় এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই দুইটার থেকে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। একটা কোশ্চেন হতে পারে যে কিভাবে কাজ করে, ক্লাসে যখন দেখাইছি তখন আমি বলছি যে এইটা হচ্ছে ছবি, এইভাবে কাজ করে। এখন পরীক্ষা যদি বলে দিতে পারে যে এই ডেটাগুলো দিয়ে দিয়ে বলতে পারে যে কিভাবে কাজ করে, এটাও আছে স্লাইডে ছবি দিয়ে, যে বলে দিচ্ছে যে প্রত্যেকটা চ্যানেলের ব্যান্ডউইথ এত করে, কমনটা ব্যান্ডউইথ এত, এখন বলো কিভাবে কাজ করে। এই জিনিসগুলো থাকতে পারে টিডিএম এফডিএম দুইটা থেকে। একটা হচ্ছে নরমাল কিভাবে কাজ করে, আর একটা হচ্ছে কোন একটা ভ্যালু দিয়ে বলতে পারে কিভাবে কাজ করে। এটা থেকে বেসিক্যালি কোনো ম্যাথ নাই কোনো জায়গায়। ওকে, তাহলে বাকি আছে হচ্ছে আমাদের সিডিএম।
এই দুইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন, একটা হচ্ছে টাইম ডিভিশন। সিডিএমএ কি? কোড ডিভিশন। এই সি হচ্ছে কোড। এতদিন আমরা শিখছি টাইম, ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে ওয়েভলেন্থ, এগুলো দ্বারা ডিভাইড করা হয়েছিল। যতগুলো ডিভিশন দেখছি সবগুলো এই তিনটা জিনিস, চারটা জিনিস দিয়ে ডিভাইড করতেছি। এখন নতুন আসছে কোড। কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ঠিক আছে? যে কোনটা হইতো। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস কি? এই দুটো বেসিক্যালি কি, ফ্রিকোয়েন্সি ডিভিশন আর টাইম ডিভিশন কি বলেন তো? মাল্টিপ্লেক্সার স্যার, মানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মানে কি? স্যার ও কিলোহার্টজ কে কিলোহার্টজ কাজ। না, আমার অনেকগুলো ডেটা আছে। যেহেতু আমাদের ধরুন 10টা কম্পিউটার আছে, 10টা কম্পিউটার সেম টাইমে ডেটা ট্রান্সমিট করতেছে। এখন এটাকে আমি মার্জ করে একটা চ্যানেল দিয়ে ঢুকাইছি, তারপর আবার আমার ডিমাল্টিপ্লেক্সিং বা ডিমার্জ করে ওটাকে আলাদা করা গেল। এখন আমি যখন মিক্স করতেছি সবগুলা সিগন্যাল যদি সেম রকমই থাকে, সেমই সবকিছু থাকে, তাহলে তো আমি মার্জ করলে আর এটাকে আমি ফেরত আনতে পারবো না, বা এটাকে আমি ডিভাইড করতে পারবো না। তার জন্য প্রত্যেকটা সিগন্যালকে একটু ডিফারেন্সিয়েট করার জন্য বিভিন্ন ধরনের জিনিস গুণ করা হয়। তো ফ্রিকোয়েন্সি ডিভিশন বেসিক্যালি কি, যে আমার 10টা চ্যানেল থাকলে বা 10টা সিগন্যাল থাকলে আমার 10টার ফ্রিকোয়েন্সি 10টা হবে। তাইলে আমি 10টা যে সিগন্যাল আছে, 10টা সিগন্যালকে ফ্রিকোয়েন্সি দ্বারা ডিভাইড করলাম। বুঝা গেছে? স্যার মাল্টিপ্লেক্সিং করার পর মানে আমরা যখন ডিমাল্টিপ্লেক্স করব তখন ডিমাল্টিপ্লেক্স করার জন্য না, ফ্রিকোয়েন্সি ডিভিশন অনেক জায়গায় পড়ছেন আপনি, মাল্টিপ্লেক্সিং এ পড়ছেন, আবার মডুলেশনে পড়ছেন, ঠিক আছে? এটার কারণ হচ্ছে যে আমি যে অনেকগুলো সিগন্যালকে মার্জ করতেছি, এখন অনেকগুলো সিগন্যালকে যখন মার্জ করতেছি, আমার তো মার্জ করার কাজ না, আমার মার্জ করার পর আমার ট্রান্সমিট করার পর এটাকে আবার কি করা লাগবে, আলাদা আলাদা করা লাগবে, তাই না? এখন ধরেন আপনি 2 গ্লাস পানি, এই 2 গ্লাস পানিকে যদি আপনি একসাথে মিশিয়ে ফেলেন, তাহলে কি আপনি আলাদা করতে পারবেন কোন গ্লাসে কোন পানি ছিল? সম্ভব না। এখন 1 গ্লাস পানি আছে, 1 গ্লাস চিনি আছে, এই দুটোকে যদি আপনি মিলিয়ে ফেলেন, পরে আপনি তাপ দিয়ে হোক, এটা করে হোক, ওইটা করে হোক, আপনি পানিটা আলাদা করতে পারবেন, চিনি আলাদা করতে পারবেন। সেম এক গ্লাস পানি, 1 গ্লাস তেল আছে, আপনি যদি কোনো কারণে মিক্স করে ফেলেন, এটাকে আপনি পরে আলাদা আলাদা করতে পারবেন, কিন্তু সেম ন্যাচারাল হলে জিনিসটা আলাদা আলাদা করা কিন্তু পসিবল। তো আমি যখন 10টা সিগন্যালকে একসাথে করতেছি, আমার 10টা সিগন্যাল যদি একই রকম হয়ে দেখতে, তাহলে তো আমি আর পরে ডিমাল্টিপ্লেক্স করতে পারবো না। তার জন্য এটাকে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং করে, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি দ্বারা গুণ করে। আমি ক্লাসে যখন পড়াতে দেখবেন যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট দিয়ে গুণ করছে, তাহলে কি হবে, 10টা সিগন্যালের ফ্রিকোয়েন্সি 10 রকমের হবে। এটা যদি মার্জ করা হয়, পরে এটাকে আলাদা করা যাবে, ঠিক আছে? তো বেসিক্যালি ওইটাই এই জায়গায় করছে, বাট এই জায়গায় হচ্ছে কোড দিয়ে ডিভাইড করছে। ফ্রিকোয়েন্সি ডিভিশন হচ্ছে ফ্রিকোয়েন্সি দ্বারা ডিভাইড করে, ওয়েভলেন্থ ডিভিশন যেটা আছে ওইটাতে বিভিন্ন ধরনের ওয়েভলেন্থ দ্বারা ডিভাইড করছে। সিডিএমএ যেটা, ওটার মধ্যে হচ্ছে কোড ডিভিশন, মানে আমার প্রত্যেকটা সিগন্যালকে একটা নির্দিষ্ট কোড দিয়ে মাল্টিপ্লেক্স করবে, মানে কোড দিয়ে গুণ করবে। তাইলে আপনি যখন ডিমাল্টিপ্লেক্স করবেন, ওই সেম কোড দিয়ে ডিমাল্টিপ্লেক্স করবে, মানে আলাদা করা হয়েছে লিগ্যাল কোড। এটা কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি, একটা ম্যাথের মতো আছে। ধরুন আপনাকে বলে দিচ্ছে আমার কাছে 4টা চ্যানেল আছে, 4টা চ্যানেল মানে হচ্ছে 4টা কম্পিউটার বা 4টা ডিভাইস, যে 4টা ডিভাইস ডেটা সেন্ড করতে চাচ্ছে।
ঠিক আছে, যে কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3, কম্পিউটার 4 অথবা চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3, চ্যানেল প্রত্যেকেই ডেটা ট্রান্সমিট করবে। ঠিক আছে, এখন একটা ফর্মুলা আছে যে ডেটা বিট যদি শূন্য হয়, যে আমি যে ডেটাটা ট্রান্সমিট করতেছি ওই বিটটা যদি শূন্য হয়, ওইটাকে ধরা হয় -1। এই সিডিএম এর এটা মুখস্থ। বিট যদি 1 হয়, এটাকে ধরা হয় +1। আর যদি সাইলেন্ট থাকে মানে আইডিয়াল যদি থাকে, তাহলে ওটাকে ধরা হয় 0। এই জিনিসটা কিভাবে কাজ করে এটা আমি দেখাচ্ছি। এখন ধরেন এটা হচ্ছে আমার কমন চ্যানেলটা, আর এটা হচ্ছে আমার কম্পিউটার, এটা হচ্ছে আমার কম্পিউটার, এটা হচ্ছে আমার কম্পিউটার, এটা হচ্ছে আমার কম্পিউটার। প্রত্যেকটা কম্পিউটারে এই জায়গায় ডেটা ট্রান্সমিট করতে চাচ্ছি। ঠিক আছে, তো এই কম্পিউটারটা 0 বিট ট্রান্সমিট করতে চাই, মানে যে ডেটাটা ট্রান্সমিট করতে চাই ওই ডেটার ফার্স্ট বিটটা হচ্ছে 0। এটা হচ্ছে এটাও 0, এটা হচ্ছে 1 ট্রান্সমিট করতে চাইতেছে, এটা হচ্ছে সাইলেন্ট মানে কিছুই পাঠাবে না। তার মানে এই তিনটা কম্পিউটার ডেটা ট্রান্সমিট করবে, এই কম্পিউটার কি কোনো ডেটা ট্রান্সমিট করবে না। তাহলে আমি এটাকে কোড কি দেখলাম যে আমি যদি 0 পাঠাইতে চাই তাহলে এই লাইন দিয়ে এটাকে আমি -1 দেব। আমি যদি 0 পাঠাইতে চাই তাহলে -1, 1 যদি পাঠাইতে চাই তাহলে আমি +1 দেব। +1 -1 কেন, আমার একটা ম্যাথ করা লাগবে, মানে ম্যাথের মতো বা ক্যালকুলেশন করা লাগবে, তার জন্য +1 -1 দেব। 0 দিয়ে থাকলে 0 দিয়ে ক্যালকুলেশনটা হয় না। সাইলেন্ট কি, সাইলেন্ট থাকলে জিনিসটা শূন্য থাকবে। ঠিক আছে, এটা হলো বেসিক ডেটা। এখন আমি বলছি কোড দিয়ে গুণ করা লাগবে ওই ডেটাটাই। তাহলে প্রত্যেকটা কম্পিউটারের জন্য একটা নির্দিষ্ট কোড থাকবে। ঠিক আছে, কোডগুলো দেখতে কেমন, ম্যাট্রিক্সের মতো। যে আমি ধরুন এটাকে কোড দিয়েছি +1 +1 +1 -1, এটা হচ্ছে কোড। এটা হচ্ছে +1 -1 +1 -1। এই কম্পিউটারের জন্য হচ্ছে +1 +1 -1 -1। এই কম্পিউটারের জন্য হচ্ছে +1 -1 -1 +1। এগুলো হচ্ছে কোড। এই কোড আপনি জেনারেট করা লাগবে, কিভাবে জেনারেট করবেন একটু করে আমি দেখাচ্ছি। দেখেন এই জায়গায় কি করা লাগবে, বেসিক্যালি এটা হচ্ছে ডেটা D1, এটা হচ্ছে ডেটা D2, এটা হচ্ছে ডেটা D3, এটা হচ্ছে D4। মানে কম্পিউটার যে ডেটাটা পাঠাইতে চাইতেছে ওইটাকে বলা হচ্ছে D দ্বারা ডিনোট করা হয়েছে, আর এই কোডগুলোকে C দ্বারা ডিনোট করা হয়েছে, কোড 1 কোড 2 কোড 3 কোড। এই জায়গায় যখন আসবে জিনিসটা হচ্ছে কোড দ্বারা গুণ করে যোগ করা লাগবে। কি, যে D1 এর সাথে C1 গুণ হবে, প্লাস D2 এর সাথে C2 গুণ হবে, প্লাস D3 এর সাথে C3 গুণ হবে, প্লাস D4 এর সাথে C4 গুণ হবে। ম্যাথটা করি, তারপর আপনি না বুঝতে পারলে কোশ্চেন করুন। ওকে স্যার আমার -1 1 আর 0 এগুলো হচ্ছে D1 D2 D3 আর এটা মুখস্থ। হ্যাঁ, এটা মুখস্থ যে আমি যদি 0 পাঠাই তাহলে এটাকে -1 ধরা লাগবে, 1 পাঠালে +1 ধরা লাগবে, সাইলেন্ট থাকলে 0। ঠিক আছে, আমি এটা সিনারিওতে বলা থাকবে যে কোন কম্পিউটার কোন বিট পাঠাতে চাইছে। তো আমি বলছি যে ফার্স্ট দুইটা কম্পিউটার 0 বিট পাঠাচ্ছে, একটা কম্পিউটার 1 পাঠাচ্ছে, একটা কম্পিউটার কোনো ডেটাই পাঠাচ্ছে। তাহলে ওইটার এগেইনস্টে এই নাম্বারগুলো দেওয়া হয়েছে যে 0 পাঠালে -1, 0 পাঠালে -1, 1 পাঠালে +1, সাইলেন্ট থাকলে 0। এগুলো হচ্ছে D1 D2 D3 D4। আর এই কোডগুলো হচ্ছে জেনারেট করতে পারবো লাগবে আপনার, একটু পর দেখাবো যে কিভাবে জেনারেট করে এটা। এই কোডগুলো আপনার জেনারেট করতে হবে কতগুলো কম্পিউটার আছে ওটার উপর বেস করে। আমাকে বলা আছে 4টা কম্পিউটার আছে, সাধারণত আমি 4টার জন্য একটা কোড জেনারেট। এখন কি করা লাগবে, এই C1 D1 এই জিনিসটা বের করা লাগবে। C1 D1 কি, C এর মান D1 এর মান কত,
স্যার ডিউ -1 স্যার -1 -1 তাহলে এই কোডের সাথে -1 গুণ হবে, তাহলে কি হবে -1 -1 -1 +1 না বুঝতে পারলে বলুন এটা হচ্ছে G1 into C1 বা C1 into D1 যে কোনো কিছু দেবে। বুঝতে পারছি স্যার। বুঝা গেছে? জি স্যার। D2 C2 বা C2 D2 এটা কি -1 আর এই কোডের সাথে যখন গুণ হবে তাহলে কি হবে -1 +1 -1 প্লাস তারপর কি D3 C3 1 দিয়ে গুণ, তার মানে কি যা আছে তাই +1 +1 -1 D4 C4 ইকুয়াল টু কত 0 হবে না স্যার সবগুলো? 0 0 0 0, কারণ সবগুলোর সাথে 0 গুণ। না বুঝতে পারলে বল। এখন সবগুলো কি করা লাগবে? যোগ করে দিব স্যার। যোগ করা লাগবে। তাহলে এটা বেসিক্যালি এই জায়গায় কি বের হইতেছে সবগুলো যোগ, ম্যাট্রিক্সের যোগ যেটা -1 -1 +1 0, তাহলে কত মাইনাস -1, তারপর হচ্ছে -1 +1 +1, তাহলে কত প্লাস +1 -1 -1 তাহলে কত -3, তিনটা -1। ওকে, তারপর হচ্ছে -1 সরি +1 +1 -1, তাহলে সরি +1। স্যার ক্যালকুলেশন কি বুঝা গেছে? জি স্যার। ওকে, প্রথমে যে আমরা C1 C2 এটাকে আমরা র্যান্ডম দিয়ে দিব। না র্যান্ডমলি নিব না, সি এর গুলো ক্যালকুলেশন আমি দেখাচ্ছি, আপনি ক্যালকুলেশন ওইটার ক্যালকুলেশন বাদ দিয়ে ম্যাথটা বুঝছেন নাকি তাইলে? জি স্যার বুঝছি। আপনার বেসিক্যালি এটা বের করা লাগবে যে এই যে এটাতে বের হইছে না লাস্টের যে ফাইনাল ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আপনার বের করে দেখানো লাগবে। জি স্যার বুঝছি। ওকে, এখন কথা হচ্ছে যে এই কোডগুলো কিভাবে জেনারেট করবে, এই যে কোডগুলো কিন্তু নিজের ইচ্ছা মতো হয় না, ঠিক আছে? কয়টা কোড জেনারেট হবে? C1 থেকে C4 পর্যন্ত হয়েছে কেন বলেন তো? চারটা কম্পিউটার আছে স্যার এখানে 4টা ডিভাইস আছে। স্যার আমরা কি বাইনারি 1 2 3 4 এর প্যাটার্নটা ফলো করছি? না, আমি কিভাবে বের করা লাগবে এটা আমি একটু পর দেখাচ্ছি। আপনি বলেন যে এই জায়গায় 4টাই কেন? স্যার আমরা 4টা ডিভাইস স্যার আছে। 4টা কম্পিউটার কারণ আপনার 4টা কম্পিউটার আছে, তো এটা মুখস্থ না সবসময়। আপনাকে বলতে পারে 6টা কম্পিউটার আছে, এখন পড়ো। আপনাকে বলতে পারে 2টা কম্পিউটার আছে, এখন পড়ো। যে একটা কম্পিউটার 1 পাঠাইতে আর একটা কম্পিউটার 0 পাঠাইতে। এখন তুমি এই কোড ডিভিশন মাল্টিপ্লেক্স এটা করে দেখো, এরকম বলতে পারো। তো কোনটার জন্য কিভাবে কোড জেনারেট হয় এই জিনিসটার জন্য একটা ম্যাট্রিক্স আছে, নাম হচ্ছে ওয়ালস বা ওয়ালস টেবিল। ওয়ালস টেবিল কি? যে ধরেন ফার্স্টটা হচ্ছে ফিক্সড ম্যাট্রিক্স, জিনিসটা হচ্ছে সম্পূর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে? যে আমরা যে একটু আগে যেটা করলাম এটা কিন্তু এটা ম্যাট্রিক্স ছিল দেখে, বাকি কোনো কিছু কিন্তু ম্যাট্রিক্স ছিল। এটা ম্যাট্রিক্স ছিল দেখে এটা গুণ করে যোগ করে সবগুলো ম্যাট্রিক্স আকারে গুণ যোগ করা হলো। তো আপনি যখন এই জায়গায় করবেন সেম ফার্স্টে হচ্ছে 0 থেকে শুরু করা হবে, W0 এটা হচ্ছে ফিক্স, এটা ইকুয়াল টু 1, এটা হচ্ছে মুখস্থ। W0 ইকুয়াল টু একটাই এলিমেন্ট থাকবে এর মধ্যে, একটারও একটা কলাম যেটাতে ভ্যালু হবে 1। বুঝা গেছে?
জি স্যার। জি স্যার। ওকে, বলছিলাম ওয়ালস টেবিল। কারোর কাছে বই খোলা আছে, বই বা স্লাইড চ্যাপ্টারে? স্যার বই খোলা আছে। স্যার স্লাইড খোলা আছে। স্লাইড বা বই খোলা থাকলে দেখেন তো W0 এর মান 1 নাকি 0 দেয়া আছে ইনিশিয়াল অবস্থায়। ওয়ালস টেবিল আছে স্লাইডে। আমি স্লাইডে তো +1 দেয়া আছে। ওকে, স্যার W1 + 1 দেওয়া স্যার আছে। W1 এর মান +1 দেয়া আছে। W0 এর মান কিছুই দেওয়া নেই। স্যার W0 এর মান আর কি দেখতেছি না, আমি পাচ্ছি না। ওকে, তাহলে ধরেন এটা W1, W1 ইকুয়াল টু 1, ঠিক আছে? তারপর কি W2 ইকুয়াল টু সবগুলো 1 তারপর 0 দেয়া আছে এটা? W2 এর মান কত দেয়া আছে? স্যার সব তিনটা +1 সবগুলো দেয়া আছে আর একটা -1 দেয়া আছে। মাত্র লাস্টেরটা 0। জি স্যার, ঠিক আছে। স্যার লাস্টে তো -1 দেয়া আছে W2। লাস্টেরটা -1 দেয়া আছে। -1 স্যার। আমি একটু বের করে দেব। আচ্ছা, তো ফর্মুলা হচ্ছে যে WN যেটা, ওই N হচ্ছে রো আর কলামের সংখ্যা, ঠিক আছে? এই জায়গায় N সব মানে N যত রো আর কলাম ফিক্স, মানে রো আর কলাম সমান হবে, তাহলে আমার যে ম্যাট্রিক্সটা হবে ওই ম্যাট্রিক্সটা সবসময় একটা স্কয়ার ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? তো আমি যখন W1 দিতেছি তখন আমার কাছে ইনিশিয়াল অবস্থায় এটা মুখস্থ থাকা লাগবে যে এটা হচ্ছে +1, আর এটা রো কত কলাম কত তাই বলেন তো? 1 1। 1 1, হ্যাঁ, কারণ একটা এস। এখন এইটা যখন W2 হবে তাহলে এটার মধ্যে রো কয়টা থাকবে কলাম কয়টা থাকবে? হ্যাঁ স্যার দুইটা কলাম দুইটা রো। দুইটা কলাম দুইটা রো, তাহলে এই জায়গায় +1 +1 +1 -1 কিভাবে আসছে? একটা ফর্মুলা আছে যে W2N ইকুয়াল টু W2N ইকুয়াল টু হচ্ছে এই জায়গায় WN, এই জায়গায় WN, এই জায়গায় WN, এই জায়গায় WN এর উল্টা। জিনিসটা কি বুঝা গেছে? জি স্যার। মানে আমি যখন পরের স্টেপের ডাব্লিউটাকে বের করব, আগের স্টেপের ডাব্লিউ যা আছে তিন জায়গায় বসবে, এই তিন জায়গায়। আগের স্টেপের ডাব্লিউ এর উল্টাটা বসবে হচ্ছে একটা জায়গায়, একবারে কর্নারে।
ওইটাই করা হয়েছে দেখেন। W1 এর পরের স্টেপ হচ্ছে W2, যেটা 3টা পজিশনে W1 বসানো হয়েছে। জাস্ট কর্নারের পজিশনে W1 এর উল্টাটা বসানো হয়েছে। তাহলে এই সেম জিনিস W3 এর জন্য কি হবে? না স্যার, 3টা কলাম 3টা রো। কারণ আমাদের এই জায়গায় ফর্মুলা দিয়ে আছে যে W2N মানে কি 2 4 6 মানে স্যার ইভেন নাম্বার। হ্যাঁ মানে 2 এর গুণিতক হওয়া লাগবে, ঠিক আছে? যে এরকম হইলো মানে যদি 3 হইছে। স্যার কিন্তু তাহলে W1 কিভাবে হয়? W1 ফার্স্টেরটাই ডিফারেন্ট, ফার্স্টেরটা মুখস্থ বা ফার্স্টেরটার মধ্যে তো এই ফর্মুলাটাও নাই, তাই না? জি স্যার নাই। এই ফর্মুলা হচ্ছে তারপরে থেকে। তো ফার্স্টের যে W ওইটাকে আপনি মুখস্থ করে দিবেন যে W1 ইকুয়াল টু প্লাস, এটার পর থেকে যতগুলা W আসবে নেক্সটে সবগুলা 2 ইনটু n, এটা জানি করা যাবে। তো আমি W 3 করতে পারতেছি না, কারণ 2 ইনটু কোনো কিছু ফর্মে আমি n কে বসাইতে পারছি। তাহলে W4 করতে পারছি। W4 মানে কি? W2 ইনটু কি 2, W2 হ্যাঁ। তাইলে এই জায়গায় সব জায়গায় হবে হচ্ছে W2 W2 W2, এই জায়গায় হচ্ছে W2 উল্টা। তাহলে আপনি W2 এর মান কি জানেন? জি জি স্যার। স্যার। একটু আগে বের করছি যে +1 +1 +1 -1, এটা হচ্ছে W2। তাহলে এক্সাক্ট W2 আবার বলি +1 +1 +1 -1, আবার বলি +1 +1 +1 -1। তাহলে দেখেন এই তিনটা হুবহু বসছে, W1 W2 এর মান বসছে। এই জায়গায় কি বসবে? উল্টা, ঠিক আছে? তাহলে +1 এর জায়গায় হবে -1 -1 -1 প্লাস। বুঝেন নাই কেবল? স্যার W3 টা কেন স্যার বের করতে পারলাম না স্যার, এই বিষয়টা বুঝুন। আচ্ছা, এটা আমি পরে বুঝে দিচ্ছি। তারপরে এটা যখন করতে যাবো তখন বুঝতে পারবেন ওইটা। স্যার W4 এর পরে কি W8 হবে? এর ভিতরে তো কিছু হবে না নাকি? এইটাও দেখাচ্ছি, আপনি জাস্ট এইটা বুঝেন যে W4 এইটা হয়েছে। আচ্ছা, আপনার কাছে যখন এখন কার কার মান আছে, W1 এর মান আছে, W2 এর মান আছে, W4 এর মান আপনি কেবল বের করছেন, তাই না? আপনার ফর্মুলায় কি আছে যে এই জায়গায় W2N যদি আপনি বের করতে চান, এটার ভিতরে কাকে লাগতেছে? WN কে লাগতেছে না? এটা তো বুঝতে পারছেন। ওকে, WN হচ্ছে তার আগের স্টেজের রিসেন্ট যে W বা রিসেন্ট যে ওয়ালসের ম্যাট্রিক্স আছে ওইটা। এখন আমি যদি তারপরের স্টেপের ফার্দার একটা ঘর বসাতে চাই, তাহলে তার আগের স্টেপটা কোনটা? কত? এটা কত? W4 স্যার। W4। তাইলে আমার এই জায়গায় W4, এই জায়গায় W4, এই জায়গায় W4, এটা W4 এর থেকে কম। এই ম্যাট্রিক্সটা হবে তার জন্য এইটা ইনটু 2, তাই না? তাহলে এইটা ইনটু 2 ইকুয়াল টু কত? 8 স্যার। 8। আমার যদি এই জায়গায় W6 থাকতো, তাহলে আমি 6 এর জন্য তো এই ফর্মুলা বসাই না, 6 এর আগে আমি কাকে বসাবো এই জায়গায়? কোন W বসাবো বলেন? স্যার W3 তো বসাতে পারবো না স্যার, W3 তো নাই। হ্যাঁ, W3 তো নাই, কারণ আপনি জানেন W2 ছিল, কারণ আমি জানি যে W যেটা আছে ওটা শুধুমাত্র জোড় সংখ্যা হইতেছে। কারণ আমি যদি এই জায়গায় 6 বসাই, তাহলে এই জায়গায় অবভিয়াসলি আমার 6 এর হাফ বসাইতে হবে। 6 এর হাফ ইকুয়াল টু 3, এই 3 তো নাই। তার জন্য আপনি 6 ও বসাইতে পারবেন না, 5 ও বসাইতে পারবেন না। এখন আপনি যখন কোডটাকে জেনারেট করবেন, ধরেন 4
একটা কম্পিউটার যদি বলে তাহলে W4 চেয়ে লো আছে, কি আছে +1 +1 +1 +1। এই কোডটাই হচ্ছে ফার্স্ট কম্পিউটারের কোড, যে C1। এই কোডটা হচ্ছে সেকেন্ড কম্পিউটার, এই কোডটা হচ্ছে থার্ড কম্পিউটার, এই কোডটা হচ্ছে ফোর্থ কম্পিউটার। মানে প্রত্যেকটা রো হচ্ছে এক একটা কম্পিউটারের কোড, ওই সি গুলো। জি স্যার, বুঝতে পারছি। এখন যদি আপনাকে বলে যে 8টা কম্পিউটার ছিল, বা ধরুন 5টা কম্পিউটার ছিল, কারণ 5টা কম্পিউটারের জন্য কি W5 আছে? না স্যার। স্যার তাহলে আপনার নেক্সট এটাই যাওয়া লাগবে। নেক্সটটা কত? W8। W8 কি হবে? এই পুরো টুকি এই জায়গায় একবার হবে, এই জায়গায় একবার হবে, এই জায়গায় একবার হবে, এই জায়গায় উল্টা হবে, এই পুরো টুকি। তখন আপনার এই জায়গায় কতগুলো রো হবে? 8টা রো হবে। 8টা রো হবে স্যার। তো 8টা রো, যেহেতু আপনার 5টা কম্পিউটার লাগবে, আপনি ফার্স্টটা দিবেন, আর এই 3টা ওয়েস্ট হবে, কোনো উপায় নেই, ঠিক আছে? বাট আপনি 5টার জন্য ওয়াল টেবিল বানাইতে পারবেন। আপনার সব সময় ওই 2 টু দি পাওয়ার n আর ভিতরে n এই সম্পর্কটা বজায় রাখতে হবে। আপনি যে কোনো কম্পিউটার সংখ্যা দিতে পারবেন, ওইটার মধ্যে লিমিট নেই যে কম্পিউটারের সংখ্যা জোড় হইতে পারবে না, বিজোড় হইতে পারবে না, এইসব লিমিট। কিন্তু আপনি যখনই ওয়াল টেবিলটা বানাবেন, তখন এই ফর্মুলা দিয়ে বানিয়ে যদি দুই একটা ওয়েস্টেজ থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু কম থাকা যাবে। বুঝতে পারছেন? W3 বললে স্যার, তাহলে W নিলেই হবে স্যার, W4 থেকে। 3টা কম্পিউটার যদি বলে তাহলে W4 নিলেই হবে, বা 5টা কম্পিউটার বলে W8 নিলেই হবে, 7টা কম্পিউটার বলে W8 নিলেই হবে। বাট আবার 9টা কম্পিউটার বলে W8 নিলে হবে না। 9টা কম্পিউটারের জন্য W12 হবে না, W14 হবে না, কারণ আমার লাস্টের W টা ছিল W8, তাহলে আমার নেক্সট এর W হবে হচ্ছে W8 এর W16। তাহলে W16 যদি আমার পরেরটা হয়, তারপরেরটা হবে হচ্ছে W16 এর W32 স্যার। W32, এইভাবে যাওয়া লাগবে। স্যার, এটা কি আমাদের বেসিক্যালি এত বড় আসবে না, অবভিয়াস। আপনাকে যদি বলে 3টা কম্পিউটার আছে, তাহলে 3টা কম্পিউটারের ডেটা ওরা বলে দিবে, বলবে যে এই 2টা কম্পিউটার 0 পাঠাতে চাই, এই 2টা কম্পিউটার 1 পাঠাতে চাই, এরকম। তো 0 পাঠাতে চাইলে বেসিক্যালি এটা -1, 1 পাঠাতে চাইলে ওটা +1, আর যদি কিছুই না পাঠাতে চাই ওটা হচ্ছে 0। এটা গেল ডেটা। তাহলে আপনি কোড তো জেনারেট করা লাগবে, কোড তো আপনি মুখস্থ লিখলে হবে না। তো কোডটাকে আপনার এই ওয়ালস টেবিল দিয়ে বের করা লাগবে। যতগুলো কম্পিউটার দিবে অতগুলো কম্পিউটার নেবে। হ্যাঁ, আমি যে টেবিলটা করে ম্যাট্রিক্সটা করলাম, এই ম্যাট্রিক্সটা করে দেখাইতে হবে। করে আপনি বলবেন যে এই যে এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এইভাবে করে বের করা লাগবে। তারপরে আপনি এই যে ম্যাথটা আছে, এইটুকু যে করলাম আমরা, এইটুকু আপনি করুন। প্রথমে ওয়ালস টেবিল দিয়ে এই কোড জেনারেট করবেন, তারপরে এই ম্যাথ করুন। অ্যানসার হচ্ছে মেইন এর চেয়ে এটা। স্যার, এটা আরেকবার একটু বলা যাবে, D1 C1 এর এই ব্যাপারটা? ওকে, আপনি তো এই জায়গায় যে কোডটা জেনারেট হয়েছে, এই কোডটা তো আপনি ওয়ালস টেবিল দিয়ে বের করবেন, নিজেরই বের করা লাগবে, এটা মুখস্থ লিখলে হবে না, বের তো করতে পারবেন। ওকে, তারপর ওরা কোশ্চেনে বলে দিবে যে কোন কম্পিউটার কোন বিট পাঠাতে চায়। এই যে বলা আছে 0 পাঠাতে চাইলে ওটাকে আমি -1 ধরবো, 1 পাঠাতে চাইলে ওটাকে আমি +1 ধরবো, আর যদি কোনো কিছু না পাঠাই ওটাকে আমি 0 ধরবো। এগুলো হচ্ছে ডেটা। তাহলে আমি বলছি এই ফার্স্ট এর কম্পিউটার, সেকেন্ড কম্পিউটার হচ্ছে বিট 0 পাঠাইছে, আর এই কম্পিউটার বিট 1 পাঠাইছে, আর এই কম্পিউটার কি 0 পাঠাইছে। তাহলে এইটার ডেটা হচ্ছে -1, এইটার ডেটা -1, এটার ডেটা হচ্ছে +1, এটার ডেটা হচ্ছে 0। এটা কি বুঝা গেছে? জি স্যার। ওকে, আর কোডগুলো তো আমি ওয়ালস টেবিল দিয়ে জেনারেট করছি। এখন এইটার ভিতরে যেটা হবে ওইটা হচ্ছে এই ফর্মুলা, এই ডেটা দিয়ে এইটার কোডকে গুণ, যার যে কম্পিউটার, ওই কম্পিউটারের ডেটা দিয়ে ওই কম্পিউটারের কোডকে গুণ করা লাগে। এই সেম কাজ আমরা আগের গুলোতেও করছি, জাস্ট গুণ করতে হচ্ছে ফ্রিকোয়েন্সি কে, গুণ করতে ওয়েভলেন্থ কে, যখন আমরা মাল্টিপ্লেক্সিং করছি। কিন্তু এই জায়গায় হচ্ছে কোড ডিভিশন, তার মানে আমার ডেটাটা কোড দ্বারাই ডিভাইড হওয়া লাগে। তার জন্য এক একটা কম্পিউটারকে এক এক ধরনের কোড দেওয়া হয়েছে। এটা দ্বারা যদি আমি অর ডেটাকে গুণ করি, তাইলে জিনিসটাকে আমি ফার্দার
মানে আলাদা করতে পারবো বা ডিমাল্টিপ্লেক্স করতে পারবো ইজি। তার জন্য কি এইটার D1 হচ্ছে -1 আর এটার কোড হচ্ছে এইটুকু, তাহলে এই পুরো কোডকে -1 দিয়ে গুণ করা, ঠিক আছে? নরমাল গুণ, ম্যাট্রিক্সের যে গুণ আছে ওইটা -1 দিয়ে গুণ করলে এগুলো সবগুলো কি সাইন চেঞ্জ হয়ে যাবে। তো সাইন চেঞ্জ হয়ে আপনার এটা হয়েছে, সেকেন্ডটার জন্য এটা, থার্ডটার জন্য এটা, ফোর্থটার জন্য এটা। যদি আপনার 3টা কম্পিউটার থাকে তাহলে 3টাই শেষ হয়ে যেত, 5টা কম্পিউটার থাকলে এরকম 5টা হবে, 10টা থাকলে 10টা হবে। তারপর কি করা লাগবে, এটা একটা ম্যাট্রিক্স পাওয়া গেছে, এই ম্যাট্রিক্সে যোগ করা লাগবে। ফার্স্ট সবগুলা, ফার্স্টের যে রো কলাম আছে ওই ফার্স্টের কলামে সবগুলো যোগ করার পর -1 হয়েছে, সেকেন্ডটা যোগ +1 হয়েছে, থার্ডটা যোগ -3 হয়েছে, ফোর্থটা যোগ করলে +1। এই যে ম্যাট্রিক্সটা আসছে এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আপনার অ্যান্সার। বুঝে গেছে? জি স্যার। অনেক সহজ বাট একটু বড় আর কি, অনেকগুলো স্টেপ হবে বেরিয়ে। কারণ ওয়ালের জন্য দেখলেন, হাইয়েস্ট আপনি 8 এর জন্য প্র্যাকটিস করে দেখলেন যদি আসে। স্যার আমাদের এই ম্যাথটা ম্যাক্সিমাম 5 মার্ক বা তার থেকে বেশি আসবে না, তার থেকে বেশি আসবে না, একটার মধ্যে 5-এর বেশি আসার কথা। কেন, এই ম্যাথ তো সহজ, এটা কি আপনার বাদ দিতে চাইতেছেন? না স্যার, বাদ দিব না। না বুঝলে কোশ্চেন করেন, আমি আবার একবার বুঝিয়ে দেব। জিনিসটা বেসিক্যালি কিছু না, আপনি কোডটা ওয়ালস টেবিল দিয়ে জেনারেট করবেন, তারপর যে যেটা থাকবে ওই যেটা দিয়ে গুণ করবেন, তারপর যোগ করবেন, শেষ। স্যার অন্য চ্যাপ্টারে একটু প্রবলেম আছে। আচ্ছা, এই পর্যন্ত কি আপনারা সবাই বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে আমি সিলেবাস নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে আপনার মানে সিলেবাসে সব পড়া শেষ, এখন আপনি বাসায় কি করবেন, ঠিক আছে? চ্যাপ্টার হচ্ছে 4টা চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট চ্যাপ্টারের নাম কি? অ্যানালগ ট্রান্সমিশন। অ্যানালগ ট্রান্সমিশন, যেটার মধ্যে আপনি দুইটা জিনিস শিখছেন, অ্যানালগ থেকে অ্যানালগ, ফার্স্ট সিস্টেম হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগ ট্রান্সমিশন, যেটার মধ্যে কি কি ছিল? ফ্রিকোয়েন্সি শিফট কি, অ্যামপ্লিটিউড শিফট কি, এই সব জিনিস ছিল, ঠিক আছে? তারপর কি ছিল? অ্যানালগ থেকে ডিজিটাল, অ্যানালগ থেকে অ্যানালগ, যেটার মধ্যে কি ছিল? ফ্রিকোয়েন্সি মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশন, এই সব জিনিসপত্র ছিল। সেকেন্ড চ্যাপ্টার কি? যেটার মধ্যে মাল্টিপ্লেক্সিং আছে, 3 ধরনের মাল্টিপ্লেক্সিং দেখা হয়েছে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন, ওয়েভলেন্থ ডিভিশন, টাইম ডিভিশন, যেটার মধ্যে ওয়েভলেন্থটাকে আমি ইম্পর্টেন্স বেশি দিচ্ছি না, ওটা থেকে আসার সম্ভাবনা কম, বাকি দুটো থেকে যে কোনো একটা থেকে আসবে, ঠিক আছে? আসলে সিনারিও বেস আসতে পারে, যেটার মধ্যে ডেটা দিয়ে দিচ্ছে আপনাকে, অথবা নাও দেয়া থাকতে পারে। না দেয়া থাকলে এক ধরনের চিত্র, দেয়া থাকলে আরেক ধরনের চিত্র, ঠিক আছে? থার্ড কি? ওটাকে কি বলে? এরর ডিটেকশন। এরর ডিটেকশনের টেকনিক কয়টা শেখানো হয়েছে? 3টা স্যার। কয় ধরনের এরর হয় ডেটা কমিউনিকেশনে? 2 ধরনের স্যার। দুই ধরনের আছে। কি কি? একটা সিঙ্গেল আর একটা হচ্ছে সার্ভার। তারপর হচ্ছে যে 3টা আপনার মেথড আছে, একটা হচ্ছে কি কি বলেন, বলতে থাকেন। ফার্স্টটা কি? হ্যাভিং ডিস্টেন্স। ফার্স্টটা হচ্ছে হ্যামিং ডিসটেন্স, যেটার মধ্যে এক্সর করা লাগে। তারপরেরটা হচ্ছে সিআরসি। সিআরসি। সিআরসির মধ্যে দুইটা ধরন আছে, একটা হচ্ছে নরমাল ধরন, যেটা বাইনারি, আর একটা কি পলিনোমিয়াল। হ্যাঁ, তো এই দুইটা ইম্পর্টেন্ট, এই দুইটা করবেন চেকসাম, সরি চেকসাম বলি, এই যে
বইতে যে গোল 2-3টা দেয়া বলবে, খালি ম্যাথটা করলে হবে না, ইংলিশ লেখাপড়া লাগবে কেমনে করে। তারপর হচ্ছে চেকসাম। চেকসামের মধ্যে অনেকগুলো নাম্বার দেওয়া থাকবে, তারপর কি বলবে যে এটার মধ্যে চেকসাম করে দেখো। এই 3টা থেকে সহজ, মানে সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে এটা, এর ডিরেকশন, ডিরেক্ট ম্যাথ আসবে এটা থেকে, আর কিছু নেই। আর আজকের চ্যাপ্টার থেকে ফার্স্ট চ্যাপ্টার কি ছিল, যে র্যান্ডম অ্যাক্সেস। র্যান্ডম অ্যাক্সেসের যে 3টা জিনিস আছে এটা কিভাবে কাজ করে ডিরেক্ট, এরকম একটা বাদ দিছি সিএসএম এ সিএ যেটা আছে ওইটা পড়ানো হয় নাই, ওইটা বাদে বাকি যেগুলো আছে ওগুলো থিওরি। আমি ক্লাসে যা বলছি এক্সাক্ট ওইটা লিখে দিয়ে ফিগার আগে দিলে হবে। থিওরিতে সর্বোচ্চ 2 মার্ক থাকবে এক একটা। তারপর কি র্যান্ডম অ্যাক্সেস হলো কন্ট্রোল অ্যাক্সেস। কন্ট্রোল অ্যাক্সেসের মধ্যে 3টা কন্ট্রোল অ্যাক্সেসের মধ্যে 3টা, রিজার্ভেশন, টোকেন, টোকেনাইজেশন, পোলিং। এই 3টা কিভাবে কাজ করে এটা দেখা লাগবে। তারপর এই যে 3টা যে, তারপর এটা কি চ্যানেলাইজেশন। চ্যানেলাইজেশনের মধ্যে যে 3টা জিনিস আছে, এফডিএমএ, টিডিএমএ আর এই সিডিএম। সিডিএমএ আসলে সিডিএম এর এই ম্যাথ আসবে, এফডিএমএ টিডিএমএ আসলে ওই আগের কোশ্চেন, মাল্টিপ্লেক্সিং এর যে কোশ্চেন ছিল ওই কোশ্চেন, যে কিভাবে কাজ করে। নাম্বার দিয়ে দিতে পারে বা ওয়ার্ড দিয়ে দিতে পারে, যে একটু আগে যে হ্যালো এভরিওয়ান এটা দিয়ে যে ছবি আকারে দেখালাম ওইটাও আসতে পারে। পাঁচ অধ্যায়ের কনস্টেলেশন ডায়াগ্রাম নামে একটা জিনিস আছে, এটা আমাদের লাগবে। কনস্টেলেশন ডায়াগ্রাম লাগবে না, ক্লাস পড়ানোর সময় মনে হয় বলছিলাম। আচ্ছা, কোশ্চেন প্যাটার্ন না, কোশ্চেন প্যাটার্ন বলতেছে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10 মার্ক করে থাকবে, 4 চ্যাপ্টারে 4টা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আর কি একটা করে সেট হবে। তার মধ্যে সবচেয়ে সহজ আমার কাছে লাগে হচ্ছে লাস্টের 2 চ্যাপ্টার, ঠিক আছে? তো আপনার ফার্স্ট চ্যাপ্টারটা থেকে কম্পারেটিভলি সবচেয়ে কঠিন কোশ্চেন হতে পারে। তো আমি সাজেস্ট করবো যে বইতে 2-1টা এক্সাম্পল দেয়া থাকতে পারে, ওগুলা দেখতে পারেন। ফার্স্ট চ্যাপ্টারটাই কঠিন, তারপরের চ্যাপ্টারগুলো কোশ্চেনের অ্যানসার আপনি করতে পারবেন। আর বেটার হয় যতটুকু পড়ছেন এখন একটু বই নড়াচড়া করে দেওয়া, ঠিক আছে? কমন পাইতে, মানে ডিরেক্ট কোশ্চেন এখন আর কম আসে স্লাইড থেকে, তো একটু ঘুরে আসলে সমস্যা। তো স্যার 6 নম্বর চ্যাপ্টার থেকে কি থিওরি প্লাস ম্যাথ আসবে? 6 নম্বর চ্যাপ্টারের নাম কি? মাল্টিপ্লেক্সিং। বইতে দেখেন কিছু যদি ম্যাথ থাকে দেখতে পারেন, ম্যাথ ইজি, ওই জায়গায় 2-1টা যে ম্যাথ আছে ওগুলো ওই থিওরি রিলেটেডই ম্যাথ। ঠিক আছে, তো আপনার ডিজিটাল অ্যানালগ হায়ারার্কি, হ্যাঁ ক্লাসে তো পড়াইছি ইম্পর্টেন্ট। আমি ক্লাসে বলছিলাম যে এগুলা থেকে এই জিনিসগুলো আসবে, মানে যদি অপশন আছে যে এগুলো আসতে পারে ওগুলো আসতে পারে এরকম। ওকে, আপনারা পরীক্ষা কখন দিবেন তাই বলেন।